চলছে তাই না? হুম। আচ্ছা, তো আমাদের রাইটিং স্কিলসের নোটস এবং মিনিটসের উপরে 22 তারিখে পর্যন্ত সময় দেওয়া ছিল। তো এটার মাধ্যম দিয়ে আমাদের রাইটিং স্কিলসের সবগুলো পড়ার বিষয়গুলো শেষ হলো নাকি? রাইটিং স্কিলসের। হুম। জি স্যার। আর এদিকে আমাদের একটা টেস্ট রয়েছে, সেটা হলো হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্সি অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ 26 তারিখে। তো এই জন্য রাইটিং স্কিলসের যেহেতু হয়ে গেল, এটাকে আমি আপাতত এখান থেকে বাদ দিলাম। আর তারপর থেকে আমরা পোয়েট্রির পড়া দেওয়া শুরু করব। আর যেহেতু 26 তারিখে একটা টেস্ট নেওয়ার কথা আছে, তো এই জন্য আর বাড়তি পড়া দিলাম না, এই পড়াগুলোই থাকলো, ঠিক আছে? আচ্ছা, একটু মিউট রাখো হুমায়রা ইসলাম। হুম। আচ্ছা, তাহলে 26 তারিখে টেস্টটা দেওয়ার পরে আমি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির পড়াটা দেওয়া শুরু করব, ঠিক আছে? আর 26 তারিখের টেস্টের পরে হয়তো বা একটু ছুটি বা একটা যেটা দেওয়ার দিয়ে দিব, ঈদের জন্য তোমরা অনেকে গ্রামে যাচ্ছ, ইয়ে যাচ্ছ, মেসেজ দিচ্ছ। এখন কি স্যার করি? আপনি তো 5 তারিখে পরীক্ষা নিতে চাইছেন। হ্যাঁ। এই কোনটার উপর 5 তারিখে? ও আচ্ছা, পাঁচ স্যার তারিখ তাই হিস্ট্রি। তো? ও আচ্ছা আচ্ছা, সরি সরি। হ্যাঁ, 26 তারিখে বলা ছিল, কিন্তু আসলে এখানে তো আমি চেঞ্জ করেছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হুম, বুঝতে পেরেছি। স্যার পরীক্ষাটা কি সন্ধ্যায় হবে? হুম। পরীক্ষাটা কি সন্ধ্যায় হবে? হ্যাঁ, পরীক্ষাগুলো প্রধানত সন্ধ্যায় নেওয়া হয়। কি ব্যাপার, এখন আবার কে কল দিল? হ্যাঁ, পরীক্ষাগুলো প্রধানত সন্ধ্যার দিকে নেওয়া হবে। হুম। আচ্ছা, দেখি কি সমস্যা, কল দিল কেন? আচ্ছা, তাহলে উম, তাহলে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির পড়াটা তাহলে আমি দিতে শুরু করব। এদিকে যেহেতু আমাদের পরীক্ষাটা একটু পেছানো হয়েছে, 26 তারিখ পর্যন্ত পড়া দেওয়ার ছিল। হ্যাঁ, তার ভিতরে তোমরা একটু রিভিশনটা করে ফেলো, ঠিক আছে? হ্যাঁ। ক্লাসে যুক্ত হতে পারছে না কেন? আচ্ছা, গুগল ক্লাসরুমের কোডটা দেওয়া হয়নি। আচ্ছা, বুঝতে পেরেছি। হুম। ওকে, তাহলে এটা আমি দিয়ে দিব। আর ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে তার আগে আমি একটু বলে নিই, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির ক্ষেত্রে সবগুলোর থেকেই আমরা কিন্তু শর্ট বা ব্রড পড়বো না, ব্রিফ সবগুলো থেকেই পড়বো। কিন্তু ব্রডের ক্ষেত্রে এবং শর্টের ক্ষেত্রে, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ? জি জি হ্যাঁ, স্যার। ব্রডের ক্ষেত্রে এবং শর্টের ক্ষেত্রে বিশেষ করে যেগুলো এবারের পরীক্ষায় চলে এসেছে বা আসেনি কিন্তু কম গুরুত্বপূর্ণ এরকম বিষয়গুলোকে আমি একটু, এখানে কি ওটা দেওয়া আছে? আচ্ছা, এখানে হয়তো বা দেওয়া নেই। তো দেখো, ওটা আমি আগামী ক্লাসে আরও বুঝিয়ে দিব। আহ, ওটা তো রিডিং পার্ট 3, এটার জন্য না। যাই হোক, ওইভাবে আমি একটা ইয়া করেছি, ওটা এখন রাখা আছে, কোন জায়গায় দেখতে হবে। ওকে, তাহলে আমরা পড়ছিলাম হচ্ছে প্রেয়ার ফর মাই ডটার, ওটাকে আমরা একটু শেষ করি আজকে। যেটুকু পড়ানো হয়েছে ওটুকু দিয়ে কারো কোনো সমস্যা আছে?
না স্যার। আরে বাবা, এত মিস করছে কেন আজকে, মাথা খারাপ হয়ে গেছে। আমরা কত পর্যন্ত পড়েছিলাম, কত স্ট্রেঞ্জা পর্যন্ত? 4টা পর্যন্ত 4টা পড়ছি। স্ট্রেঞ্জে পড়ছি। 4 পড়েছি, তাই তো? হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা এ পর্যন্ত দেখলাম যে কবি বেশ কিছু বিষয়ের জন্য বেশ চিন্তিত এবং দুঃখিতও বলা যায়। আর বিশেষ করে তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে তিনি একটু বেশি টেনশনে আছেন। বেশি টেনশন করছেন, কারণ বর্তমান যে পরিস্থিতি, তো যুদ্ধ বিগ্রহ, নীতিহীনতা, নৈতিকতাহীনতা সব কিছু মিলে খুবই চিন্তিত। তাহলে সেই সময়ে যদি কবির এই অবস্থা হয়, তাহলে বর্তমান যুগ কেমন বলো? বর্তমান যুগে তার চেয়ে ভালো? না স্যার। হ্যাঁ? এখন তো অবস্থা আরও খারাপ নাকি? এখন তো মোটামুটি ছেলে মেয়েরা আর মানে কেউ কারো কথাই শুনছে না, না পিতামাতার, না টিচারদের, না বড়দের, কেউ কাউকে মানছে না। এ তো আরও নীতিহীন পরিবেশ তৈরি হয়েছে। আর বর্তমানে সোশ্যাল মিডিয়া তো আরও খারাপ করে ফেলেছে। হ্যাঁ, কারণ সব কিছু এত অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, খারাপ ভালো সব কিছু মিলে, যে এখানে আসলে মানুষ এখন কনফিউজড, যে আসলে আগের সমাজের থেকে বর্তমানটা কী অবস্থা চলছে। তো যাই হোক, তো সব কিছু মিলে কবি খুব চিন্তিত, আর এ কারণেই তিনি প্রার্থনা করছেন তার মেয়ের জন্য, যে যেন তার মেয়ে কেমন ধরনের চেহারা পায়? হেভি চেহারা নাকি? হ্যাঁ, সুন্দর, কিন্তু অতিরিক্ত সুন্দর হ্যাঁ, না। মানে মডারেট বিউটি যাকে বলা হচ্ছে, নাকি? মডারেট বিউটি, দ্যাট হি উইল হ্যাভ সাম মডারেট বিউটি, নট সো মাচ হুইচ উইল ডিস্ট্রট, হ্যাঁ, ডিস্ট্রট হার ওন আইস অ্যান্ড অলসো দ্য স্ট্রেঞ্জার্স আই, নাকি? মানে স্ট্রেঞ্জার মানে যেই তার দিকে তাকাবে তারই যেন মানে একদম ডিস্ট্রয় করে না ফেলে, মানে ক্রাশ করে না ফেলে, এরকম বিষয়টা। তাই বলতেছে দেখো, ইন কার্টিসি, এবং কার্টিসির দিক থেকে আই হ্যাভ হার্ড চিপলি লার্নড, আমি তাকে কি হতে চাই, কি হিসাবে শিক্ষিত করতে চাই? তাই তো কোর্টিয়াস হিসাবে, তাই তো ভদ্র, সভ্য, মায়াল্ড, তাই তো, মানে যতটুকু ভালো গুণ তাকে তৈরি করা যায় সেইভাবে আমি তাকে শেখাতে চাই। কারণ কি, হার্টস আর নট হ্যাড অ্যাজ এ গিফট, কারণ মানুষের ভালোবাসা, মানুষের হৃদয় গিফট হিসাবে পাওয়া যায় না, বাট হার্টস আর ওর্নড, দেখো আর্নড, হৃদয়কে কি করতে হয়? অর্জন করতে হয়, কিসের মাধ্যমে? বাই দোজ দ্যাট আর নট এন্টায়ারলি বিউটিফুল, হ্যাঁ, মানে যারা পুরোপুরি সুন্দর নয়, তাই তো, একদম হাই বিউটিফুল নয়, তাদের দ্বারা আসলে অন্যের হৃদয় জয় করা সম্ভব না, বরং তার দ্বারাই সম্ভব যারা পুরোপুরি সুন্দর নয়। এটা কি সত্যি না মিথ্যা? এই কথাটা কি বাস্তব? কতটুকু বাস্তব যে সুন্দর না হলে তুমি অন্যের হৃদয় জয় করতে পারবা? হ্যাঁ, এই কথাটা কি ঠিক? মানে তার মানে সুন্দর হওয়া যাবে না? সুন্দর বা অসুন্দর এটা কার সৃষ্টি? হ্যাঁ, বলো। সৃষ্টিকর্তা। হ্যাঁ, সৃষ্টিকর্তা। আমি কি বলতে পারবো যে আমার মেয়ে বা আমার কেউ সুন্দর না অসুন্দর হবে, তাকে আমি অসুন্দরভাবে বানাই নিব? এটা কি আমরা বলতে পারবো? বলতে না পারবো না, স্যার। তাই না? হ্যাঁ, কিন্তু এখানে তিনি আসলে এটা বোঝাতে চাননি যে একদম সুন্দরী হওয়া যাবে না, তা না। কিন্তু মোটামুটি মানে যে পরিমাণ সুন্দর হলে পারে মানুষ একদম অহংকারী হয়ে পড়ে, সেটার ক্ষেত্রে আসলে তিনি বলতে চেয়েছেন। তারপরে দেখো, দ্য স্পিকার এমফেসাইজ দ্যাট ট্রু কানেকশন অ্যান্ড লাভ, মানে হার্ট বলতে কিন্তু এরকম কানেকশন বা লাভ বা কাইন্ডনেস এগুলো বোঝানো হচ্ছে, তাই না? হার্ট বলতে, তাহলে হার্ট আর আর্ন থ্রু কাইন্ডনেস অ্যান্ড কার্টিসি, নট গ্র্যান্টেড অ্যাজ এ গিফট, অ্যান্ড দ্যাট দোজ হু আর নট কনভেনশনালি বিউটিফুল, যেটাকে আমরা বিউটিফুল বলে জিনিসগুলোকে একদম মানে যাচ্ছে তাই অবস্থায় পৌঁছে দিই, তারাই কী করতে পারে? ক্যান স্টিল উইন হার্টস থ্রু দিস কোয়ালিটিস অ্যাজ অপোজ টু রিলাইং স্লোলি অন বিউটি, শুধু যদি বিউটির উপর রিলাই করা থাকা হয় তাহলে হৃদয় অর্জন করা সম্ভব না, এটা তিনি বলতে চেয়েছেন। হ্যাঁ, তারপরে দেখো, বাই দোজ দ্যাট আর নট এন্টারলি বিউটিফুল, এটাতে বলতে চেয়েছে রিনফোর্সেস দ্য আইডিয়া দ্যাট কাইন্ডনেস অ্যান্ড গুড ক্যারেক্টার রেদার দ্যান ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আর দ্য ট্রু কিজ টু উইনিং পিপলস হার্ট। তাহলে লোকজনের হৃদয় জয় করার সত্যিকারের চাবি হলো কি, চাবিকাঠি হলো, হ্যাঁ, কি, কাইন্ডনেস অ্যান্ড গুড ক্যারেক্টার। হ্যাঁ, এইটা। তারপরও কি বলছে, যে এইগুলো জানা সত্ত্বেও, তারপরেও ইয়েট ম্যানি, অনেকেই,
দ্যাট হ্যাভ প্লেড দ্য ফুল ফর দ্য বিউটি সেলফ, হ্যাঁ, শুধুমাত্র সুন্দর হওয়ার জন্য তারা বোকামি কাজ করেছে। অ্যান্ড ম্যানি হ্যাজ চার্মড মেড ওয়াইজ, হ্যাঁ, অ্যান্ড ম্যানি আ পোর ম্যান দ্যাট হ্যাজ রোবড লাভড অ্যান্ড থট হিমসেলফ বেলাভড, হ্যাঁ, এবং অনেকেই বোকা মানুষ আছে, অনেক হতভাগা মানুষ আছে। এখানে পোর মানে কি, গরিব না হতভাগা, বলো তো? হতভাগা। হ্যাঁ, বলছে অনেক হতভাগা মানুষ আছে যারা মনে করেছে কি, যারা অনেক চেষ্টা করেছে, একদম সুন্দরী মেয়ের পিছনে ঘুরে বেরিয়েছে, তাদেরকে ভালোবেসেছে এবং মনে করেছে ওই মেয়েটাও হয়তো তাকে ভালোবাসে, কিন্তু আসলে বাসে না, হ্যাঁ, এরকম বোকা অনেক করেছে। কারণ কি, ফ্রম আ গ্ল্যাড কাইন্ডনেস ক্যান নট টেক হিজ আইজ, কারণ বলতেছে যে যারা গ্ল্যাড, যারা ভালোবাসাপূর্ণ, যারা হৃদয়পূর্ণ এরকম আর কি, হ্যাঁ। তো দেখো আমরা যদি একটু এখান থেকে দেখি এইটুকু মানে কি বলতে চাচ্ছে আগে, যে অনেক ফুল আছে যারা কি করেছে এরকম, তারা মনে করেছে, হ্যাঁ, তারা মনে করেছে কি চার্মড হয়ে গেছে, বিউটির দ্বারা তারা চার্মড হয়ে গেছে, হ্যাঁ। দেখো বলছে কি, ম্যানি পিপল হু হ্যাভ অ্যাক্টেড ফুলিশলি ইন পার্সুট অফ বিউটি অ্যান্ড হ্যাভ লেটার বিন মেড ওয়াইজার বাই আ চার্ম, দেখো উইমেন্স চার্ম অ্যান্ড কাইন্ডনেস, হ্যাঁ, যারা উইমেন, এটা এটা কোন উইমেনের কথা রেফার করছে বলতে পারবা? মডগন। না, মডগন না, এই বাই উইমেন্স এটা কি চার্ম, ওনার ওয়াইফ? এটা হচ্ছে তার ওয়াইফের কথা বলছে, তাই তো? জর্জির কথা বলছে হয়তোবা, যে এরকম উইমেন চার্ম অ্যান্ড কাইন্ডনেসের দ্বারা ওয়াইজ হয়েছে, মানে কি তার ওয়াইফ কি ওয়াইজ ছিল না, যার সাথে বিয়ে হলো পরে। অথচ জি স্যার। অথচ কি ডাব্লিউবিএস কি কি করেছে, সে নিজেই বোকার মতো একজন মেয়ের প্রেমে পড়ে পুরো ফুলিশলি অ্যাক্ট করেছে, হ্যাঁ, 52 বছর বয়সে গিয়ে বিয়ে করেছে। দাঁড়া তো, দাঁড়া, একটা পাখি এসে তাই বলছে ম্যানি পিপল হু হ্যাভ অ্যাক্টেড ফুলিশলি ইন পার্সুট অফ বিউটি, তার মধ্যে কি এই ম্যানি পিপলের মধ্যে কি আমাদের কবি পড়ে না? জি স্যার। জি স্যার। তো ইন পার্সুট অফ বিউটি হ্যাভ লেটার বিন মেড ওয়াইজার, শেষে তারা ওয়াইজ হয়েছে, হ্যাঁ। দেখো বলছে কি, হ্যাজ চার্ম মেড ওয়াইজ, এই চার্ম মানে হচ্ছে কাইন্ডনেস বা এই জাতীয় জিনিসগুলো, ঠিক আছে তো? দেখো দিস ইজ দ্য কোর অফ দিস লাইনস, ইট সাজেস্ট দ্যাট ইভেন দোজ হু ইনিশিয়ালি প্রায়োরিটাইজ বিউটি ওভার আদার কোয়ালিটিস ক্যান বি রিডিমড অ্যান্ড বিকাম ওয়াইজার থ্রু দ্য ইনফ্লুয়েন্স অফ চার্ম অ্যান্ড কাইন্ডনেস। Yeats is essentially saying that charm and kindness can have a transformative effect, মানে যে বিউটির দ্বারা যারা বোকা সেজেছে তারা যদি কাইন্ড হার্টেডকে মোটামুটি গুরুত্ব দেয় তাহলে সে ক্ষতিপূরণটা হয়ে যায়, হ্যাঁ, লিডিং টু আ মোর প্রোফাউন্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পিপল। অতএব এটা বলতে বোঝানো হচ্ছে, দেখো দিস লাইন অ্যাপিয়ার্স ইন দ্য ড্যাশ ড্যাশ হোয়ার হি উইশেস হার টু বি ব্লেসড উইথ ভার্চু উইজডম অ্যান্ড কাইন্ডনেস রাদার দ্যান জাস্ট বিউটি, হি ওয়ান্টস টু বি অ্যান অ্যাগ্রিয়েবল, দেখো হার টু বি অ্যান অ্যাগ্রিয়েবল উইমেন রাদার দ্যান অ্যান অ্যারোগেন্ট বিউটি, হ্যাঁ, ওই মডগনের মতো অ্যারোগেন্ট বিউটি তার দরকার নেই। সে জেনে শুনেও যে লোকটা মাতাল, তারপরেও সে কী করেছে, ওই সেই ম্যাকব্রাইডকে বিয়ে করেছে, নাকি জন ম্যাকব্রাইডকে বিয়ে করে শেষে মাত্র 2-4 বছরের মধ্যেই ডিভোর্স হয়ে শেষ। এই তাই বলতেছে এরকম বোকামি কাজ করা যাবে না, হ্যাঁ, বরং চেহারা না, বরং চার্মকে গুরুত্ব দিতে হবে, হ্যাঁ। এই চার্ম বলতে কিন্তু বিউটি বোঝায়নি, বরং তার কোয়ালিটেটিভ যে সকল অ্যাট্রাকটিভনেস সেটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে? এছাড়া বলছে অনেকে ম্যানিয়া মানে কি, অনেকে অসংখ্য হতভাগা মানুষ রয়েছে যারা মনে করছে কি যে তারা হয়তো ভালোবাসে, হয়তো তারাও ভালোবাসা পাবে ইন রিটার্ন, কিন্তু কি হয়তো বা পায়নি, হ্যাঁ। তাই বলছে দেখো যে ট্রু হ্যাপিনেস অ্যান্ড ফুলফিলমেন্ট কাম নট ফ্রম ফ্লিটিং বিউটি অর সুপারফিশিয়াল অ্যাট্রাকশন বাট ফ্রম দ্য এন্ডিওরিং পাওয়ার অফ কাইন্ডনেস অ্যান্ড কম্প্যাশন। বলছে ম্যানি আ পোর ম্যান, এখানে মানে কি, দিস রেফার্স টু মেন হু হ্যাভ এক্সপিরিয়েন্স হার্ডশিপ অ্যান্ড পারহ্যাপস আ লট অফ রিলেশনশিপস, অনেক রিলেশনশিপ করার পর তারা মনে করেছে কি দে হ্যাভ সিন আ ওয়াইড রেঞ্জ অফ পিপল অ্যান্ড এক্সপিরিয়েন্স, তারা মনে করেছে দেখো দিস মেন হ্যাভ বিন ইন রিলেশনশিপস অ্যান্ড পারহ্যাপ ইভেন বিলিভিং দে আর লাভ, তারা মনে করছে যে সবাই তাকে ভালোবাসে, বাট পারহ্যাপস দিস রিলেশনশিপস ওয়ার নট ফুলফিলিং, কিন্তু আসলে সত্যিকারের এই সম্পর্কগুলো পূর্ণ হয়নি। সুতরাং ফ্রম আ গ্ল্যাড কাইন্ডনেস ক্যান নট টেক হিজ আইজ, কিন্তু সত্যিকার অর্থে যখন সে এমন কাউকে পেল যে হচ্ছে কাইন্ড, যে হচ্ছে কম্প্যাশন, তার কাছ থেকে হয়তো চোখ ফিরে, তাহলে কি চেহারা না, তাহলে প্রথম দিকে হয়তো সে চেহারা দেখে আকর্ষিত হয়েছে, রোবড করেছে, প্রচুর পরিমাণে কষ্ট করেছে কাউকে পাওয়ার জন্য, কিন্তু যখন দেখলো যে না এই বিউটিফুল উইমেনকে পাওয়া যাচ্ছে না,
তখন হয়তো বা তারা এমন একজন মেয়েকে পেয়েছে যার কাইন্ডনেসের পর কাইন্ডনেস দেখেই তার দিক থেকে আর চোখ ফিরে নিতে পারেনি। তাহলে আসল সৌন্দর্য, আসল আকর্ষণ ফিজিক্যাল বিউটি থেকে নয়, বরং ইনার বিউটি থেকে আসে, তাই না? তাই বলছে দেখো, দিস ইজ দ্য কি লাইন হাইলাইটিং দ্যাট দিস ম্যান ডিসপাইট দেয়ার পাস্ট এক্সপিরিয়েন্সেস। পাস্ট এক্সপিরিয়েন্স মানে তারা মনে করছিল তাদেরকে ভালোবাসে, তারাও চেষ্টা করছে ভালোবাসার অনেককে, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। বরং তারা কি হয়েছে, আর ড্রন টু অ্যান্ড ক্যাপটিভেটেড বাই আ উইমেন্স কাইন্ডনেস অ্যান্ড কম্প্যাশন। শেষ পর্যন্ত কোনো উইমেনের বিউটি দিয়ে নয়, বরং কাইন্ডনেস অ্যান্ড কম্প্যাশন দ্বারাই তারা ক্যাপটিভেটেড হয়েছে। দ্য ফ্রেজ ক্যান নট টেক হিজ আইজ, মনে সে এত বেশি আকর্ষিত হয়েছে তার ইনার বিউটি দ্বারা যে ফিজিক্যাল বিউটি আর তার চোখ সরিয়ে নিতে পারেনি, এরকম একটা implies that this kindness is so powerful that it overshadows any other potential qualities including physical beauty. অতএব কনটেক্সটে কি বলছে, yet is praying for his daughter and these lines express his hope that she will be known for her kindness and compassion rather than her beauty, as he believes that these qualities are more enduring and valuable. সুতরাং these lines are a celebration of the power of kindness and compassion, মানে these qualities are more important than beauty and wealth in attracting and holding love and happiness. এই কথা বুঝতে পেরেছো? ঘুরে ফিরে ওই কথাগুলোই কিন্তু আসছে। তাই এখানে বলছে যে অনেক হতভাগা মানুষ, তারা প্রথমে ভেবেছিল তারা অনেককে ভালোবেসেছিল, কিন্তু তারা ভেবেছিল তারা ভালোবাসা পাবে কিন্তু পায়নি। শেষ পর্যন্ত একজন গ্ল্যাড কাইন্ডনেস থেকে হয়তোবা সে তার চোখ, এই কাইন্ডনেস মানে হচ্ছে কাইন্ড উইমেনকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? এই আচ্ছা, তাহলে এটা পড়ে নিবা। যেমন এখানে কিছু রেফারেন্স দেওয়া আছে যে ম্যানিয়ে ফুল বলতে কাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তো তারপর নিজেও বোকা সাজছে। অন্যদিকে দেখো এই যে বলছে ইয়েটস ওয়াইফ ওয়াজ নট ভেরি বিউটিফুল ইয়েট শি ওন হিজ হার্ট, হ্যাঁ, এরকমভাবে সে তার হৃদয় জয় করে নিতে পেরেছে, এগুলো বলা হয়েছে। এইবার 6 নম্বর স্টেঞ্জে কি বলছে, মে শি বি আ ফ্লারিশিং হিডেন ট্রি, সে হোক এমন একটা ফলবান গোপন গাছের মতো। ফলবান বা হচ্ছে যে মানে ফ্লারিশ করে, নিজেকে তুলে ধরে বা আস্তে আস্তে নিজেকে বিস্তার করে, এরকম কিন্তু গোপন গাছ, মানে হয়তো জঙ্গলের ভিতরে লুকায়িত একটা বড় গাছ হবে সে, যে গাছটাকে কি কেউ দেখতে পাবে না। হ্যাঁ, কথা বুঝতে পেরেছ? তাহলে সে হবে কেমন? এগুলো কি একটা মেটাফোর, কিন্তু এটা মেটাফোর না। দেখো, শি বিকাম আ ফ্লারিশিং হিডেন ট্রি, হ্যাঁ, এরকম একটা গাছের মতো হবে যে গোপনে গোপনে ফ্লারিশ করবে, কেউ তাকে দেখতে পাবে না, মানে তার বিউটি কেউ দেখতে পাবে না কিন্তু কোয়ালিটি দেখতে পাবে। যেমন অনেক অনেক বিজ্ঞানী আছে না, অনেক বিজ্ঞানী আছে যারা, বা অনেক জ্ঞানী জ্ঞানী লোক আছে যাদেরকে আমরা চিনি না, জানি না, তারা ওই হিরো আলমের মতো বা হচ্ছে লাইলার মতো, মামুনের মতো এরকম ইয়া না, ফেমাস না, কিন্তু তারা কি দেশের জন্য উন্নয়ন করছে না? বলো, বাঙালি কত বোকা, একটু ভাবলে পারে অবাক হয়ে যায় আমি, যে এই যে যাদেরকে আমরা ভাইরাল বলতেছি, এদের দ্বারা সমাজের কি উপকারটা হচ্ছে বলো তো? একটা উপকার বলো যে এদের দ্বারা সমাজের এই উপকারটা হচ্ছে, হচ্ছে কিছু? কিন্তু সমাজকে যারা আসলে ধরে রেখেছে, সমাজের জন্য যারা কাজ করছে গোপনে, তাদেরকে কেউ চিনে না, তারা কেউ জানে না, তারা হচ্ছে কি এরকম ফ্লারিশিং হিডেন ট্রি। আজকে এরকম মেয়ে বা ছেলে পাওয়া মুশকিল, যারা নিজেকে গোপন রেখে, হ্যাঁ, লুকায়িত রেখে নিজের জ্ঞান চর্চা করে যাবে। এখন সবাই মোটামুটি আমরা কি করছি, ভাইরালের পথে আগাচ্ছি নাকি? সে সব কিছু নিয়ে, ধর্ম নিয়েও আমরা ভাইরাল হতে চেষ্টা করছি না? ধর্ম নিয়েও, ধর্মের বাণী নিয়েও আমরা রিলস তৈরি করছি ভিউ পাওয়ার জন্য। হ্যাঁ, মিথ্যা মিথ্যা বিষয় প্রচার করছি। হ্যাঁ, মিথ্যা বিষয় এই এআই দিয়ে ভিডিও করে তারা দেখাচ্ছে এটা আল্লাহর গজব, হ্যাঁ, এটা আল্লাহর সৃষ্টি অদ্ভুত জীব, এগুলো বলতেছে। এগুলো কি মিথ্যাবাদী না? বলো, মিথ্যাবাদীতা না? হ্যাঁ, কত রকমের, মানে কি বলবো, ধান্দার যেন শেষ নেই মানুষের। আর অনলাইনে তো ধান্দার জগতে সেরা জগৎ একটা। 10 জনের যদি তুমি 10টা বিজনেস মানে ইয়া করো, কেনাকাটা করো, তার ভিতরে 8 জনই তোমাকে ঠকাবে। ব্যাপারটা এরকম দেখছি আমি। হ্যাঁ, 8 জনই ঠকাবে তোমাকে। হ্যাঁ, মানে কি বলবো, মানুষ এত নীতিহীন কিভাবে হতে পারে যে একজন মানুষের টাকা পয়সা মেরে নিতে পারে? আর নীতি নৈতিকতা তো বাদই দিলাম, মানে কি বলবো, এখন আর সেই বিষয়গুলো নেই। তো এরকম বলতেছে যে তিনি চাচ্ছেন তার মেয়ে যেন এরকম ফ্লারিশ ইয়ারটি হয়, যে নিজেকে দেখানোর মতো না হয়, কিন্তু হবে হিডেন, কিন্তু ফ্লারিশিং মানে নিজেকে উন্নত করবে, যার প্রভাব সবাই পাবে কিন্তু তাকে কেউ দেখবে না। এবং বলছে দ্যাট অল হার থটস মে বি লাইক দ্য লিনেটস বি, এবং তার চিন্তা ভাবনাগুলো হবে অনেকটা লিনেট পাখির মতো। হ্যাঁ, লিনেট পাখি কেমন? একটা ছোট্ট পাখি, কোকিল পাখিকে আমরা দেখছি কখনো? দেখি, কিন্তু গান তো গায় সে সারাদিন, তাই না?
হ্যাঁ, জি স্যার। কিন্তু আমরা পাখিটাকে হয়তো দেখতে পাই না, কিন্তু তার সুর শুনতে পাই। এই যে এরকম ছোট একটা পাখি, সে গাছের ঝোপের ভিতর বসে ওই টাও টাও করে কি করে, ডাকে নাকি? তাহলে সেই ডাকটা আমরা শুনতে পাই। তা ওরকমভাবে যে লিনেট পাখির মতো, তার লিনেট পাখি ডাক দিলে আমরা তাকে দেখতে পাই না, কিন্তু তার সুর শুনতে পাই। ঠিক একইভাবে তার চিন্তা ভাবনাগুলো ওরকম গোপন মানে চিন্তা ভাবনাগুলো প্রকাশ পাবে, কিন্তু সে নিজে হবে অনেকটা লিনেট বার্ডের মতো। এখানে কি সিমিলি ব্যবহার আছে কিনা? লাইক দ্য লিনেট না, জি এখানে সিমিলি, জি আর স্যার। প্রথমে কি এখানে হচ্ছে মেটাফোর, কারণ এটা সরাসরি বলা মেটা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে সরাসরি বলা হয়েছে। আর এটা হচ্ছে কি লাইক ট্যাগ ইউজ করা হয়েছে। তাই বলছে অ্যান্ড হ্যাভ নো বিজনেস, এবং তার অন্য কোনো কাজ থাকবে না, বাট ডিসপেন্সিং রাউন্ড দেয়ার ম্যাগনানিমিটিস অফ সাউন্ড। লিনেট পাখির কাজ কি? যেমন তার আর যেন কোনো কাজ নেই, সে শুধু গান করবে, গান করে অন্যকে যেন কি করা, তার সেই সাউন্ডের ম্যাগনানিমিটি চারিদিকে ছড়িয়ে দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। ঠিক ওরকম প্রকৃতিকে সুন্দর সুরে গানে, তাই তো, নতুন করে সজ্জিত করা, ধ্বনিত করাই যেন তার কাজ, আর যেন কোনো তার কাজ নেই। হ্যাঁ, মানে এখানে অবশ্যই দেয়নি ওটা। তাই বলতেছে, যাই হোক, তার যেন আর কোনো কাজ নেই, বাট হ্যাভ নো বিজনেস বাট ডিসপেন্সিং রাউন্ড দেয়ার ম্যাগনানিমিটিস অফ সাউন্ড। হ্যাঁ, তাহলে ওরকম পাখির যেমন কাজ হচ্ছে শুধু সাউন্ডের ম্যাগনানিমিটি ছড়িয়ে দেওয়া, তেমনি আমার মেয়ের কাজ হবে তার চিন্তা ভাবনাগুলোকে ছড়িয়ে দেওয়া, সেই ওয়েস্ট উইন্ডের মতো নাকি, যে ওয়েস্ট উইন্ডকে ভর করে সারা পৃথিবীতে তার গুণের কাহিনী, গুণের কদর সবাই করবে। কেউ ওই আবোল তাবোল ঝগড়াঝাটি, পারিবারিক ঝগড়াঝাটি দেখে কেউ সময় নষ্ট করবে না। বুঝতে পারছো? এখন ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে আমরা পারিবারিক ঝগড়াঝাটি দেখতে পাই। ঠিক আছে, কে কি যত রকমের সম্পর্ক, এটা ওটা, মানে একদম পচে গেছে সব কিছু। তারপরেও আমরা মানুষ ওগুলোকে শেয়ার করে করে ভাইরাল করে দিচ্ছে। হ্যাঁ, যে দেখতেছি সমাজ কোন দিকে যায়। আর এখন তো মোটামুটি নারী স্বাধীনতা থেকে শুরু করে পুরুষ স্বাধীনতা থেকে শুরু করে সব রকমের যে কোনো আন্দোলন যে কোনোভাবে চলতেছে। বর্তমান সময়টা কি একটু বেশি বিশ্রী মনে হচ্ছে না? বলো। জি স্যার, একটু একদম অতিরিক্ত জঘন্য। অতিরিক্ত মানে বাজে মনে হচ্ছে। হ্যাঁ, একদম বিজনেস থেকে শুরু করে, তার মানে 2 নম্বরই থেকে শুরু করে সব কিছু একটা অতিরিক্ত মাত্রায় চলে গেছে। হ্যাঁ, এই যে ঈদ বা রোজাকে সামনে রেখে কত রকমের বিজনেস করতেছে না মানুষ, হঠাৎ করে দাম বাড়িয়ে দিচ্ছে। এটা কিভাবে একটা ধর্মীয় হতে পারে? হ্যাঁ, যে যার মতো বাড়াচ্ছে, এবং রেট দেওয়ার পরে বোঝা যাচ্ছে যে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, কিন্তু আসলে ওরকম হয়নি। তাহলে এই নামে কি তার মিথ্যা প্রচার করতেছে। রোজা পড়া মানেই হঠাৎ করে যে জিনিসের দাম ডাবল থেকে ট্রিপল বেড়ে গেল। কে বাড়ালো, কখন বাড়ালো, তার কোনো ইয়ে নেই। বিজনেস সিন্ডিকেট বাড়িয়ে দিল, যুক্তি নাই। হ্যাঁ, দাম বাড়বে না কেন? হয়তো উৎপাদন ক্ষমতা বেড়ে গেছে তাই দাম বেড়ে গেছে, কিন্তু হঠাৎ করেই বেড়ে যাচ্ছে। হঠাৎ করেই কে বাড়াচ্ছে, কোথা থেকে বাড়ছে? জিনিসের অ্যাভেলেবিলিটি আছে তারপর বেড়ে যাচ্ছে। কিসের কারণে? রমজান চলতেছে তো, ঈদ আসতেছে তো, এই কারণে। এ কি জাত আমরা? হ্যাঁ, অন্যান্য দেশে এই রোজা, রমজানে, ঈদের জন্য জিনিসের দাম কমিয়ে দেয়, তাই না? এই মাসটা নাকি সোয়াবের মাস বলা হয়। তাহলে আমরা একটু মানুষের সেবা করে সোয়াব নিই না? আমার তো মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে একটা বিজনেসের মাস। কি মনে হয় বলো? স্যার, জি স্যার। জি স্যার, এটা পুরাই এরকম। এটা তো বিজনেসের মাস। আমার কাছে মনে হয় যেখানে ধর্মীয় কাজ মানে যারা করা তারা তো করে, অধিকাংশ ধর্মীয় না, বিজনেস জগৎ তো মনে করে যে এটা বিজনেসের মাস হিসেবে নিয়ে নেয় তারা। সারা বছর লাভ হয় না, এই দিনে নাকি ওরা লাভ করে না, এই 1 মাসটুকুই লাভ করে, আর লাভ করে না। হ্যাঁ, আর অন্য দেশে সারা বছর লাভ করে, শুধু এই সময় একটু ছাড় দিয়ে মানুষের সেবা করে। হ্যাঁ, এরকম জাত আমরা বাঙালি। হ্যাঁ, এ জাত অদ্ভুত একটা জাত। মানে কি যে জাত এদের, মানে শিক্ষাটা ধর্ম পালন করে, দুর্নীতিও করে, একসাথে দুইটা করে। হ্যাঁ, একসাথে দুটাই করে। আবার একজনের কি, তোর কি, চোষ কি। হ্যাঁ, মানে অদ্ভুত জাত একটা। এ জাতের মানে কোনো পরিচয় থাকতে পারে না। তো যাই হোক, সেটাই এখানে বলছে। তাই যাই হোক, তো আমরা এখন সেই রকম অবস্থানে আছি। হিরো আলম ভাইরাল হয়, কিন্তু কোনো বিজ্ঞানী, কোনো সৎ লোক বাংলাদেশে ভাইরাল হয় না, তাকে নিয়ে কেউ গায়ও না। এই যে কিছুদিন আগে তরমুজ ভাইরাল হলো নাকি, এক তরমুজ ব্যক্তি ভাইরাল হলো। আরে বাবা, মৌমাছির মতো ছুটে মনে যেন মানুষ আর জ্ঞান বুদ্ধি পায়নি। এখন একজন রিক্সাওয়ালা ইংরেজি বলুক, মনে হচ্ছে বাংলাদেশে কেউ কোনো ইংরেজি শোনেইনি, ওকে গিয়ে ভাইরাল করে দিবে। হ্যাঁ, এর আগে ওই যে শ্যামল দত্ত নাকি একটা নাম ছিল না, কয়দিন শ্যামল দা হলো না কি হলো, হ্যাঁ, নট ফর মাইন্ড নাকি যেন, কয়দিনকে ভাইরাল করলো। হ্যাঁ, যেন সেই যেন, জি স্যার। হ্যাঁ, ওকে আর কতবার কোচিংয়ে ধরাই দিয়ে ইংলিশ শেখাতে হবে। আর আর বুঝি নাই, এরা কেউ এই জাতি যেন কোনোদিন ইংরেজি শোনেনি, তারা কখনো ইংরেজি পড়েনি, এই নতুন একটা মানে ভাষা আবিষ্কার করেছে। এইরকম মনে হয় যেন একটা মানে কি বেড়া জাত। হ্যাঁ, কাজ নেই কাম নেই, ছুটে বেড়াই। আর এইগুলো ফেসবুক তার ইয়ার মাধ্যম দিয়ে আরও বেশি করতেছে। হ্যাঁ,
তো যাই হোক, তাই বলছে এখানে কি বলছে দেখুন, নর বাট ইন মেরিমেন্ট বিগিন আ চেজ, মানে মজা করে প্লেফুলি তারা হয়তো আনন্দ করে তারা ঝগড়া করবে। হ্যাঁ, চেজ মানে কি এখানে ঝগড়াঝাটি করা, তাহলে তারা আনন্দ করে ঝগড়া করবে, কিন্তু কখনো স্বার্থের জন্য কারোর সাথে কোয়ারেল করতে যাবে না। দেখো, সে যদি চেজও করে, কারোর সাথে যদি মতের ভিন্নতা দেখায়, বিতর্কও করে, তাও যে সেটা করবে কিসে, মেরিমেন্টে, মানে আনন্দে করবে, জয়ফুলি করবে। নর বাট ইন মেরিমেন্টটা কোয়ারেল, কারোর সাথে যদি ঝগড়াও করে তাহলে সে মেরিমেন্টে করবে, হ্যাঁ, নিজের আনন্দে করবে, খুশিতে করবে, মানে জাস্ট খুশিতে যে মজাগুলো করে যেগুলো ঝগড়াঝাটি হয় এটা, কিন্তু কারো মনে আঘাত দেওয়ার জন্য সে কখনো ঝগড়াঝাটি করবে না, কখনো কারো মনে আঘাত দেওয়ার জন্য কারোর সাথে বিতর্কে যাবে না। ঠিক আছে, তো এরকম একটা মেয়ে আমি চাই, যে কারোর সাথে দরকার নেই, তাই তো সবাই সবার মত দিবে, সবার মতকে গ্রহণ করতে হবে। হ্যাঁ, ভিন্নতা আসতেই পারে, যেমন ডিবেটে কি ভিন্নতা হয় না, ওখানে কি মারামারি করি আমরা, ওটা কি ঝগড়া বলা হয়? ডিবেট প্রতিযোগিতা না স্যার। ঝগড়া না, তা ওরকম একটা বিষয়। সুতরাং বলছে নর বাট ইন মেরিমেন্ট বিগিন আ চেজ, নর বাট ইন মেরিমেন্ট আ কোয়ারেল। তাহলে সেটাই বলা হলো এখানে। দেখো, মেরিমেন্ট মানে কি, যে মেরিমেন্ট ইজ দ্য হিয়ার দ্যাট লাইট হার্টেড, জয়ফুল অ্যান্ড প্লেফুল। বিগিন আ চেজ মানে দেখো, টু পার্সো থিংস উইথ ইনথুজিয়াজম অ্যান্ড এনজয়মেন্ট, বাট নট উইথ রুথলেস অ্যাম্বিশন আর কম্পিটিটিভ ড্রাইভ। হ্যাঁ, মানে প্রতিযোগিতা না, কাউকে পরাজিত করে না। আমাদের ছাত্রছাত্রীরা কেমন বলো, আমাদের ভালো ছাত্র, আমার কাছে যেটা মনে হয়েছে যে ভালো স্টুডেন্টরা একটু কেমন জানি কঞ্জুস হয়, আমার দেখা মতে আর কি, মানে যাদেরকে আমরা ক্লাসে ভালো বলি বা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তারা অন্যকে হেল্প করতে চায় না। হ্যাঁ, তারা মনে করে অন্যকে হেল্প করলে যদি সে আমার উপরে চলে যায়, বা হচ্ছে যদি এমনটা হয় যে না আমার সময় নষ্ট হচ্ছে। হ্যাঁ, এই জাতীয় স্টুডেন্টদেরকে আমি, স্টুডেন্ট হিসেবে তারা ভালো হয়তো, মানে পড়াশোনার রিলেটেড ভালো, কিন্তু মানুষ হিসেবে আমি ভালো হতে দেখছি খুব কম। এরা একটু স্বার্থবাদী হয় কি না বলো? জি স্যার। আমার দেখা, আমার ব্যক্তিগত মতামত দিলাম, এখন আমার মতামত ভিন্নতা হতেও পারে। তারা মানুষকে হেল্প করতে চায় না, একটু নোট দিতে হেল্প করতে চায় না। হ্যাঁ, এই জাতীয় জিনিসগুলো আমার কাছে খুব খারাপ লাগে। তারা মনে করে, আমি এদেরকে মানে কি বলবো, যে দেখেছি যে এরা যখন যে নিজে ব্যক্তিগতভাবে নিজের স্বার্থের জন্য তার সহপাঠীদেরকে সাহায্য করে না, সে যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে, সে নিজের স্বার্থবাদ দিয়ে কখনো অন্যকে সাহায্য করতে যাবে বলো তো? তা তো প্র্যাকটিসই তো হয়ে গেছে, সে নিজের স্বার্থ ছাড়া ভাবে না। সে বড় হয়ে কীভাবে সে অন্যের স্বার্থ বুঝতে যাবে? এই জন্য দেখবা যে এই সকল বড় বড় প্রতিষ্ঠানে ভালো ভালো স্টুডেন্টরা গিয়ে, এই বাংলাদেশের প্রেক্ষাপটে লস নেই কোন জায়গায়, সব জায়গায় লস। আরে লস হওয়ার কী আছে ভাই, একটা প্রতিষ্ঠান গড়ে আছে, সেটাকে আমি চালাবো। বাংলাদেশে নাকি শুধু লসের প্রজেক্ট হয়, আরে যেই বসে সেই লস পাই, তার মানে কি পকেট বোঝাই করতেছে, লসের কারবার হবে না কেন তাহলে? তা বলছে দেখো, বিগিনস আ কোয়ারেল কিভাবে বলছে, ইয়েট ওয়ান্টস ইজ ডটার টু বি এবল টু আর্গু অ্যান্ড ডিসএগ্রি ইন এ প্লেফুল অ্যান্ড লাইট হার্টেড ওয়ে, নট উইথ অ্যাঙ্গার অর ম্যালিস। কারো প্রতি রাগ নিয়ে না, কারো প্রতি ঈর্ষা নিয়ে না। সুতরাং ওভারঅল মিনিংটা হলো কি, দ্য লাইন্স কনভে আর ডিজায়ার ফর হিজ ডটার টু লিভ আ কেয়ার ফ্রি হ্যাপি লাইফ, ফ্রি ফ্রম দ্য বার্ডেন্স অফ এক্সেসিভ অ্যাম্বিশন অ্যান্ড নেগেটিভিটি। মানে নেগেটিভিটি এবং অ্যাম্বিশন নিয়ে কারোর সাথে মানে বাঁধতে যাবে না, কারোর সাথে ঝগড়া করতে যাবে না, কারোর সাথে মারামারি করতে যাবে না। যা করবে সেটুকু তার মজা করে, খেলার ছলে যেগুলো হয় সেগুলো করবে। কথা বুঝতে পেরেছ? সুতরাং এরকম মেয়ে একটা চাচ্ছে, এরকম মেয়ে আমাদের, ঠিক আছে, এখন পাওয়া সহজ হবে বলো? হবে, যেটা যে যেমন জন্মগতভাবে সে তেমনই। আসলে আমি যুগের কথা বলছি না, যুগ হিসাবে সবসময় সব রকম ছিল। আমরা একটু এখন দেখতে পাচ্ছি ভাইরাল হওয়ার কারণে বা যোগাযোগ মাধ্যমটা বেড়ে যাওয়ার কারণে আমরা এখন দেখতে পাচ্ছি আর কি। এখন কি ছেলে বা মেয়ে বলে কোনো পার্থক্য আছে নাকি? ছেলেরাও খারাপ আছে, মেয়েরাও খারাপ আছে, মেয়েরাও ভালো আছে, ছেলেরাও ভালো আছে নাকি? শুধু কি ছেলেরাই খারাপ, শুধু কি মেয়েরাই খারাপ এরকম কিছু, নাকি শুধু স্বামীরাই খারাপ, নাকি শুধু বউরা খারাপ, নাকি সব ধরনের খারাপ ভালো আছে, সব জায়গাতে খারাপ ভালো আছে কি না? তাহলে যে খারাপ সে ছেলে হোক আর মেয়ে হোক খারাপ, যে ভালো সে ছেলে হোক মেয়ে হোক ভালো। এখানে আলাদা করে ভাবার কিছু নেই, এটা জন্মগত। আমার কাছে মনে হয় ভালো মন্দের ব্যাপারটা জন্মগত ইনস্টিংক্ট, এর থেকে ভালো বা মন্দ হওয়া যায় না। যে ছোট থেকে ভালো হয় সে সবসময় ভালো হয়, সে বিপদ আসলেও ভালো হয়। আর যে খারাপ হয় সে বলার দরকার নেই যে না পরে ভালো হয়ে যাবে বা পরে খারাপ হয়ে যাবে। হ্যাঁ, পরিস্থিতি ভেদে অনেক সময় নিজেকে চেঞ্জ করে নেয় মানুষ। তাই বলতেছে, ও আবার একটু আবেগ দিয়ে বলতেছে, মে শি লিভ লাইক সাম গ্রিন লরেল। দেখো এখানেও কি সিমিলি না? মে শি লিভ লাইক সাম গ্রিন লরেল, সবুজ লরেল ট্রি এর মতো বাচক, যার রুট এত গভীরে থাকবে, রুটেড ইন ওয়ান ডিয়ার পারপেচুয়াল প্লেস। হ্যাঁ, যেখানে এমন শিকড় গেড়ে থাকবে যে ঝড়ে ঝঞ্ঝায় যদি গাছটাকে ভেঙেও ফেলে, আবার নতুন করে কি হবে, গাছটা জন্মে উঠবে নাকি? এই যে পারপেচুয়াল প্লেস, পারপেচুয়াল মানে কি, যেখান থেকে প্রতিনিয়ত তার
কি হবে? শিকড় দিয়ে গাছ বার হবে। হ্যাঁ, মানে কি একদম মানে গভীরভাবে গর্জিত থাকবে, তাকে কেউ উতরাতে পারবে না, তাকে কেউ নষ্ট করতে পারবে না, এরকম অর্থে বোঝানো হচ্ছে। দেখো, এক্সপ্রেস আ উইশ ফর দ্য ডটার টু ফাইন্ড স্টেবিলিটি, রুটেডনেস অ্যান্ড আ সেন্স অফ বিলঙ্গিং ইন আ স্পেসিফিক প্লেস। হ্যাঁ, একটা নির্দিষ্ট জায়গায় সে রুটেড থাকবে, সে যেন ছন্ন ছাড়া না হয়ে পড়ে। হ্যাঁ, ছন্ন ছাড়া না হয়ে পড়ে, সে সে সে- সে যেন নিজেকে মানে ছড়িয়ে না ফেলে, বরং সে এমন একটা জায়গায় নিজেকে তৈরি করবে যেখান থেকেই সে তার নিজেকে প্রকাশ করবে। তো লরেল হচ্ছে একটা সিম্বল। দেখো এখানে খেয়াল রাখো, দেখো সিম্বলও পেয়ে গেছি আমরা কিন্তু। হ্যাঁ, দ্য লরেল ইজ দ্য সিম্বল অফ ভিক্টরি, বিউটি অ্যান্ড পারমানেন্স। দ্য গ্রিন, দেখো, এমফাসাইজেস ইটস ভাইটালিটি অ্যান্ড এন্ডিউরিং নেচার। তাহলে গ্রিন হচ্ছে কিসের প্রতীক? সতেজতার প্রতীক, নাকি ভাইটালিটি, স্ট্রেংথ, কারেজের প্রতীক, ইউথের প্রতীক। আর লরেল হচ্ছে ভিক্টরি, বিউটি অ্যান্ড পারমানেন্সের প্রতীক। ঠিক আছে? আর পুরো একটা ইমেজারি আছে না, যে একটা গাছ যেটা জন্মেছে এই জায়গায়, সেখান থেকে প্রতিনিয়ত সেখান থেকে গাছের ডাল বা শাখা প্রশাখা বার হচ্ছে, এটা একটা ইমেজারি। দেখো একটা সেন্টেন্সে কত কিছু আছে, আছে কি না? এর ভিতরে সিমিলি আছে, এর ভিতরে ইমেজারি আছে, এর ভিতরে সিম্বল আছে। হ্যাঁ, তাহলে গ্রিন লরেলের মতো হোক, সেই রকম ভার্চু নিয়ে জন্মাক, বিউটি নিয়ে জন্মাক, হ্যাঁ, পার্মানেন্স নিয়ে জন্মাক, যেটা কাউকে ধ্বংস করবে না, নষ্ট করবে না, বরং তার ভাইটালিটি এবং এন্ডিওরিং নেচার দিয়ে সে টিকে থাকবে। ঠিক আছে? সুতরাং ওভারঅল মিনিং হলো কি, যে সে চাচ্ছে কি, দেখো, টু ফাইন্ড আ সেন্স অফ বিলঙ্গিং অ্যান্ড স্ট্যাবিলিটি রুটেড ইন আ প্লেস দ্যাট ইজ বোথ বিলাভেড অ্যান্ড লাস্টিং, মাস লাইক এ লরেল ট্রি রুটেড ইন ইটস সয়েল। এরকম একটা স্থায়ী পরিস্থিতি, স্থায়ী জীবন চাচ্ছে তার মেয়ে, যেন এরকম ছন্ন ছাড়া না হয়, হতাশাগ্রস্ত না হয়। ঠিক আছে তো? এই ব্যাপারটা কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এরপর 7 নম্বর স্টেন্সটা কি বলছে? এবার তিনি বলতে যাচ্ছেন যে অনেক সুন্দরীকে আমি দেখেছি। হ্যাঁ, বলছে দেখো, মাই মাইন্ড, একটু খেয়াল করো সেন্সটা এরকম, মাই মাইন্ড হ্যাজ ড্রাইড অফ লেট। হ্যাঁ, মানে অফ লেট মানে কি, সম্প্রতি আমার মনটা শুকিয়ে গেছে, মরে গেছে। তাহলে মাই মাইন্ড হ্যাজ ড্রাইড অফ লেট, সম্প্রতি আমার মনটা মরে গেছে। কি কারণে মরে গেল? দেখো, বিকজ দ্য মাইন্ডস দ্যাট আই হ্যাভ লাভড, কারণ যে মনগুলোকে আমি ভালোবেসেছি। দেখো, মন মানে কি বুঝো তো? মন মানে কি, মনকে বোঝাচ্ছে নাকি মানুষকে বোঝাচ্ছে? মানুষকে আচ্ছা, বোঝাচ্ছে। আমরা কি সিনেকডকি পড়েছিলাম? সিনেকডকি, না স্যার। না স্যার। সিনেকডকিটা তোমার ইয়াতে নেই। সিনেকডকি হচ্ছে এমন একটা মানে ফিগার অফ স্পিচ, যেখানে একটা পার্ট দিয়ে একটা পুরো বিষয়কে বোঝাবে। ঠিক আছে? যেমন এখানে মাইন্ড দিয়ে কি শুধু মনকে বোঝাচ্ছে নাকি মানুষকে বোঝাচ্ছে? মানুষকে বোঝাচ্ছে। যেমন যদি আমি বলি নো সোল হ্যাজ রিচড হেয়ার, নো সোল ইজ লিভিং হেয়ার, মানে কি, মানে কোনো সোল বসবাস করে না, নাকি কোনো জীবিত প্রাণী এখানে বসবাস করে না, বোঝাতে ইয়া করছি, আমি ইউজ করছি। কোনো জীবিত কোনো প্রাণী প্রাণী। বসবাস করে না। হ্যাঁ, তাহলে সোল হচ্ছে একটা প্রাণীর একটা অংশ মাত্র, কিন্তু এই ছোট একটা অংশ দিয়ে কিন্তু আমি পুরো প্রাণীটাকে বুঝছি, নাকি? একইভাবে বাংলাদেশ হ্যাজ ওন দ্য ক্রিকেট ম্যাচ, এটা কি বাংলাদেশ জিতছে, মানে কি বাংলাদেশ জিতছে, বাংলাদেশ খেলতে গেছিল, নাকি বাংলাদেশ টিম? বাংলাদেশ থেকে। বাংলাদেশ টিম। তাহলে দেখো, পুরো বাংলাদেশ হচ্ছে কি বড় অংশ, সেটা দিয়ে একটা ছোটকে জিনিস বোঝাচ্ছে, মানে ছোট জিনিস দিয়ে বড়কে বোঝাবে, একইভাবে বড় জিনিস দিয়ে ছোট জিনিসকে বোঝাতে পারে। তাহলে বাংলাদেশ দিয়ে আমরা বাংলাদেশ টিমকে বুঝছি, এখানে বড়কে বাংলাদেশ টিম না বাংলাদেশ? বাংলাদেশ। তাহলে পুরো হোল একটা বিষয় দিয়ে আমরা একটা পার্টকে বোঝাচ্ছি। একইভাবে নো সোল, সোল মানে কি একটা আত্মা, তাহলে আত্মা হচ্ছে আবার ছোট, তাহলে একটা পার্ট দিয়ে আবার দেখো, আমরা আই হ্যাভ আ ড্রিম যখন পড়বো তখন আমরা বলবো কি, নো ফ্লেশ উইল সি, তাই তো, দা, আচ্ছা, অল ফ্লেশ এসতি, তাই তো, অল ফ্লেশ উইল সি দ্য গ্লোরি অফ গড। অল ফ্লেশ মানে কি, মাংসকে বোঝাচ্ছে না মানুষকে বোঝাচ্ছে? মানুষকে। ফ্লেশ মানে কার মাংস, বুঝো তো? হ্যাঁ, ফ্লেশ বলতে মানুষের। হ্যাঁ, ফ্লেশ মানে হচ্ছে কিন্তু মানুষের মাংস, আর অন্যদিকে মিট আছে বা অন্য কিছু আছে, তাই তো? দেখো, হিউম্যান, অ্যানিম্যাল অর্থে বোঝাচ্ছে, কিন্তু এখানে আমরা ফ্লেশ বলতে মেইনলি হিউম্যান মাংসগুলোকে বোঝার চেষ্টা করবো। ঠিক আছে? তা বলছে দেখো, বিকজ দ্য মাইন্ডস আই হ্যাভ লাভড, কারণ যে মাইন্ডগুলোকে আমি ভালোবেসেছি,
দ্য সর্ট অফ বিউটি আই হ্যাভ অ্যাপ্রুভড, এবং যে সকল সৌন্দর্যকে আমি গ্রহণ করেছিলাম, অ্যাপ্রুভ মানে কি গ্রহণ করেছিলাম, তারা আসলে প্রসপার বাট লিটিল, সে সকল মন বা সে সকল সৌন্দর্য বেশি উন্নতি করতে পারেনি, এই জন্য নিজের মনটাই যেন শুকিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তাই বলতেছে আমি আমার মনের দিক থেকে খুবই দুর্বল হয়ে গেছি। কারণ কি, আমি মনে করি আমি একটা অপদার্থ, কারণ আমি যাদেরকে ভালোবেসেছি, যাদেরকে আমি মন দিয়েছি, এরকম আর কি, হ্যাঁ, যাদের সৌন্দর্যকে আমি সৌন্দর্য বলে মেনে নিয়ে তাদের প্রেমে পড়েছি, হ্যাঁ, তারা কেমন জানি বেশি উন্নতি করতে পারেনি। তার মানে এটা আমারই সমস্যা, কারণ আমি মানুষ চিনতে পারিনি। হ্যাঁ, এই জন্য আমি বলছি দ্যাট দ্য এক্সপ্রেস দ্য স্পিকার দ্যাট ইজ ওন ইন্টালেক্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন ফর বিউটি হ্যাভ ডিমিনিসড। তার মানে কি, সেই আমার মনটা শুকিয়ে গেছে, আমি এখন আর বিউটিকে অ্যাপ্রুভ করতে পারি না। কারণ কি, পসিবলি ডিউ টু দ্য পারসিভ ল্যাক অফ সাকসেস অর ফুলফিলমেন্ট ইন দ্য লাইভস অফ দোজ হি ওয়ান্স অ্যাডমায়ার্ড। কারণ কি, একসময় যে তাদেরকে যে মানে যাদেরকে সে ভালোবাসতো, তাদের সৌন্দর্যের প্রতি মোহিত ছিল, তারা তো ভালো কিছু করতে পারেনি। এ কারণেই তার কাছে মনে হয় যেন তার আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা আছে, সে যেন সঠিক মানুষ চিনতে পারে না, সে যেন বিউটিকে মানে সঠিকভাবে যাচাই করতে পারে না, এই জন্যই সমস্যাটা হয়েছে। হ্যাঁ, তাই বলছে এখান থেকে মাই মাইন্ড বিকজ দ্য মাইন্ডস দ্যাট আই হ্যাভ লাভড, মানে কি, যে যে ভালোবাসাগুলোকে আমি এতদিন ভালোবেসেছি, মানে যে মনগুলোকে ভালোবেসেছি, যে সৌন্দর্যকে আমি মেনে নিয়েছি, যে স্ট্যান্ডার্ড অফ বিউটিকে আমি কনসিডার করেছিলাম এটাই মনে হয় বিউটি, সেগুলো আসলে কাজ করেনি। প্রসপার লিটিল, হ্যাঁ, মানে কি, দ্য মাইন্ডস অ্যান্ড বিউটি ইজ হি ওয়ান্স ভ্যালুড হ্যাভ নট অ্যাচিভ গ্রেট সাকসেস অর হ্যাপিনেস, অ্যান্ড দিস অবজারভেশন হ্যাজ লিড টু আ সেন্স অফ ইন্টেলেকচুয়াল অ্যান্ড ইমোশনাল, দেখো, ডেসিকেশন ইন হিমসেলফ ইয়েট নোজ। আচ্ছা, এবার গেল, তাই বলতেছে এইটুকুর কারণে আমি এখন আর কেমন জানিস মানুষের সৌন্দর্যের প্রশংসা করতে পারি না, তাই তো, মানুষকে আর ভালোবাসতে পারি না। এটা আমার একটা ভয় হিসাবে কাজ করে, যে অধিকাংশ ক্ষেত্রে এই বিউটিকে আমি কখনো উন্নতি করতে দেখিনি। ইয়েট নোজ, তার এটা আমি জানি যে টু বি চকড উইথ হেট, মানে ঘৃণায় চকড হয়ে যাওয়া, মানে কি, এত বেশি ঘৃণা পোষণ করা যে দম আটকানো ঘৃণা, যেটা মানে প্রচুর পরিমাণে ঘৃণা। টু বি চকড উইথ হেট মানে টু শো গ্রেট হেট্রেড, হ্যাঁ, মানে কি ব্যাপক ঘৃণা প্রদর্শন করা। তা বলছে যে আমি জানি দ্যাট টু বি চকড উইথ হেট মে ওয়েল বি অফ অল ইভিল চান্সের চিপ, মানে অন্যকে ঘৃণা করা হচ্ছে সকল ইভিলের, মানে কি বলবো, চিপ, যত ইভিল চান্স আছে তার চিপ, মানে অন্যকে ঘৃণা করাটা সবচেয়ে খারাপ জিনিস, এটা হলো কথা। এবং এটাও জানি যে ইফ দেয়ার ইজ নো হেট্রেড ইন আ মাইন্ড, যে মানুষের মনে যদি কোনো ঘৃণা না থাকে, অ্যাসল্ট অ্যান্ড ব্যাটারি অফ দ্য উইন্ড ক্যান নেভার টিয়ার দ্য লিনেট ফ্রম দ্য লিফ। এখানে দেখো একটা কম্পারেটিভ স্টাডি এসেছে যে যত রকমের, ঠিক যেমন করে লিনেট পাখিকে যত রকমের ঝড় আসুক আর ঝঞ্ঝা আসুক আর আঘাত আসুক, সেই আঘাত যেমন লিনেট পাখিকে তার পাতা থেকে বা তার ডাল থেকে ছিনিয়ে নিতে পারে না। মানে কি, পাখিরা তো গাছে ঘুমায়, তাই না? রাতের বেলায় পাখিরা কোথায় ঘুমায়? গাছে জি ঘুমায়। স্যার। তা ওদের তো আর কোনো বাসা নেই, তারা গাছের ডালেই সুন্দর করে পার্স করে বসে ঘুমায়। তাহলে ঝড় আসলেও খুব একটা পাখির ক্ষতি হয় না। কিছু কিছু জায়গায় দেখা যায় যে পাখি অনেক মারা যায় যদি বড় ধরনের ঝড় হয়, কিন্তু সব পাখি কি মারা যায় ঝড়ে? বলো, না স্যার। সব মারা যায় না। তাই না বলতেছে সেই ছোট্ট একটা পাখি, লিনেট একটা পাখি, গাছের পাতা ছিঁড়ে যায়, তবে পাখিকে কখনো কেউ ওখান থেকে ছিঁড়ে নিতে পারে না, কোনো ঝড় ঝঞ্ঝা এসে তাকে ধ্বংস করতে পারে না। ঠিক ওই রকম হবে যদি কারো মনে ঘৃণা না থাকে। তাহলে কারো মনে যদি ঘৃণা না থাকে, তাহলে যত আঘাতই আসুক, যত ঝড়ই আসুক, তাকে কিন্তু কেউ ধ্বংস করতে পারবে না, ওই লিনেট পাখির মতো। এটা কিন্তু একটা মেটাফরিক্যাল হয়েছে, তাই না, মানে কম্পারেটিভ হয়েছে, যে লিনেট পাখির মতো যদি কেউ সৎ হয় এবং যদি তার একাগ্রতা থাকে এবং যদি সে সুন্দর করে তার জায়গাটা বুঝে নিয়ে বসতে পারে, তাহলে যত ঝড়ই আসুক, যত ঝঞ্ঝায় আসুক, তার কেউ ক্ষতি করতে পারবে না। কিন্তু যদি কারো মনে ঘৃণা থাকে, তাহলে সে হয়ে যাবে ইভিল, তাই তো, আর সে হবে ইভিলের চিপ, কারণ সব ধরনের অপরাধ তার দ্বারা করা সম্ভব। তার মানে এখানে তিনি দেখলেন যে মানুষের প্রতি ঘৃণার প্রদর্শন করা যায় না, তাই তো, ঘৃণা থাকা যাবে না। কি কথা বুঝতে পেরেছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, তার বলছে 8 নম্বর কি বলছে, এইখানে একটা কথা আছে যে অ্যান ইন্টালেকচুয়াল হেট্রেড ইজ দ্য ওর্স্ট, অ্যান ইন্টালেকচুয়াল হেট্রেড ইজ দ্য ওর্স্ট। সরি, আমি একটু সময় নিলাম, সেকেন্ড।
দেখো একটা সংবাদ শোনো, শুনতে পাচ্ছ সবাই? হুম। জি স্যার। দেখো এখানে দিয়েছে কি নির্মম, চুয়াডাঙ্গায় মোবাইল কেড়ে নেওয়ায় ছেলে ছুরি আঘাতে পিতা খুন। ছেলেকে মোবাইলে গেম খেলতে নিষেধ করেছিলেন বাবা, আর এ কারণেই নামাজে দাঁড়ানো বাবাকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় কিশোর ছেলেটি। বুঝতে পেরেছ? হুম। জি স্যার। জি স্যার। হ্যাঁ। তো যাই হোক, এই যে এভাবেই মানুষ আস্তে আস্তে দেখো কত হিংস্রতা, যে তার বাবাকে পৃথিবী থেকে শেষ করে দিল। হ্যাঁ, এরকম অহরহ হচ্ছে। হ্যাঁ, গাড়ি কেনার জন্য হুম বাবা মাকে হুমকি ধামকি দিচ্ছে, নেশা করতেছে, নেশার সাথে জড়িত মানুষ। হ্যাঁ, মানে আর আরেকটা হচ্ছে অর্থের অ্যাভেলেবিলিটি, খুবই ক্ষতিকর জিনিস। যাই হোক, অ্যান ইন্টেলেকচুয়াল হেট্রেড ইজ দ্য হোস্ট। এই যে এখানে ইন্টেলেকচুয়াল হেট্রেড ঘটেছে, হ্যাঁ, যে আমি যেটা মনে করি সেটাই ঠিক। হ্যাঁ, সো লেট আর থিঙ্ক অপিনিয়ন্স আর অ্যাকার্সড। তাকে বুঝতে দাও যে সব জায়গায় নিজের মতো করে চলা এটা অভিশপ্ত। অপিনিয়ন্স মানে কি? নিজের মতো চলা। সমাজে কি তুমি নিজের মতো করে চলতে পারবা? যা খুশি তাই করতে পারবা? বলো। না স্যার। হ্যাঁ, তুমি যা কিছু তাই করতে পারো না। তারপরে দেখো যে যে সে চাচ্ছে কি, দ্য লেটার থিং, দেখো অ্যান ইন্টেলেকচুয়াল হেট্রেড ইজ দ্য, এটা দিয়ে কি বলছে? দ্য স্পিকার বিলিভ দ্যাট ইন্টেলেকচুয়াল হেট্রেড অর দ্য কাইন্ড অফ হেট্রেড দ্যাট স্ট্রিম ফ্রম স্ট্রং অপিনিয়ন্স অ্যান্ড বিলিভস, মানে কি? যে ঘৃণাটা, যে ঘৃণাটা নিজের অপিনিয়ন বিলিভ থেকে তৈরি হয়। কেমন? অনেক সময় জঙ্গিবাদী আছে না, জঙ্গিবাদী, বিভিন্ন ধর্মীয় জঙ্গিবাদী, যেগুলো ধর্মবিশ্বাস দিয়ে জি তারা স্যার। মনে করে যে আমাদের বিরোধী ধর্মে যারা থাকবে তাদেরকে খুন করা, বা আমাদের ধর্মের প্রতি যারা ইয়া করা, খুন করাটা জায়েজ বা এরকম কিছু। হ্যাঁ, এটা হচ্ছে কি? অপিনিয়ন অ্যান্ড বিলিভ দিয়ে যে হেট্রেডটা তৈরি হয়, ঘৃণা দিয়ে যে তৈরি হয়, এটা প্রতিষ্ঠিত ঘৃণা। হ্যাঁ, যেমন ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ হচ্ছে না, বলো, এটা কি? এটা জি এই স্যার। জাতীয় হেট্রেড। হ্যাঁ, এটা হচ্ছে কি? ইন্টালেকচুয়াল হেট্রেড। তারা বুঝে শুনে শত শত ছোট বাচ্চাকে হত্যা করতেছে, মানুষ হত্যা করতেছে মানুষকে। হ্যাঁ, শুধু কিসের কারণে? একটা জায়গা দখলের কারণে, আর হচ্ছে ধর্মবিদ্বেষীর কারণে। এইগুলোর জন্য এত ক্ষতি। তাহলে এই জাতীয় হেট্রেডগুলো আরও বেশি ক্ষতিকর, ওর্স্ট। মানে ওর্স্ট, তারা শুধু ব্যাড বলেনি, একদম বলেছেন ওর্স্ট। তাহলে অ্যান ইন্টালেকচুয়াল হেট্রেড ইজ দ্য ওর্স্ট। হ্যাঁ, এটা হচ্ছে কি সবচেয়ে ক্ষতিকর। দেখো, ইজ দ্য মোস্ট ড্যামেজিং টাইপ অফ হেট্রেড। সুতরাং তাকে বুঝতে দাও যে আমার মেয়ে যেন সবসময় তার নিজের মতো করে না চলে। দ্য স্পিকার উইশেস হিজ ডটার টু ভিউ অপিনিয়ন্স স্পেশালি আর অন উইথ কশন। দেখো, অপিনিয়ন দিবা কিন্তু খুব সতর্কভাবে। আর এখন কি আমাদের 5-6-এ পড়া ছেলেমেয়েরাও ফেসবুকে এসে জ্ঞান দিচ্ছে, দিচ্ছে কি না? হুম, তারা মনে করতেছে তারাই সব কিছু জানে, তারা অনেক জেনে গেছে, তারা সমাজের অনেক কিছু যারা বুঝে গেছে। এভাবে তারা মতামত দিতে গিয়ে আর তারা কাউকে মেনে চলতে পারছে না, তারা কাউকে মানতে চাচ্ছে না। হ্যাঁ, হিংস্রতা দেখাচ্ছে। তাই বলছে অ্যান্ড নট টু ক্লিং টু দেম টু টাইটলি, এবং নিজের মতামতে যেন সবসময় স্থির না থাকে। হি হোপস শি উইল নট বিকাম কনজিউমড বাই দ্য নিড টু ইম্পোজ হার অপিনিয়ন, এবং তার নিজের মতামত চালু করার জন্য একদম মানে কি বলবো, মানে উঠে পড়ে না লাগে এরকম আর কি, অন আদার্স, অ্যান্ড বিকাম ওভারলি ক্রিটিক্যাল অফ আদার্স অপিনিয়ন, এবং যেন অন্যের অপিনিয়ন নিয়ে সবসময় ক্রিটিসাইজ না করে। মানে কি বোঝা গেল কি বলতে চাচ্ছে? সুতরাং ওভারঅল দ্য স্পিকার ফেয়ার্স দ্য কনসিকুয়েন্স অফ অ্যান ওভারলি অপিনিয়নেটেড অ্যান্ড পটেনশিয়ালি হেটফুল পার্সোনালিটি। হ্যাঁ, তাহলে যে অতিরিক্ত অপিনিয়নেটেড হয়, যে অতিরিক্ত অন্যের উপরে নিজের মতামত চাপিয়ে দেয়, তার যে কনসিকুয়েন্স, যে কত ভয়াবহ হতে পারে, স্পিকার সেগুলো ভয় করছেন। সুতরাং হি ওয়ান্টস আর টু বি এবল টু লিভ পিসফুল অ্যান্ড ফুলফিলিং লাইফ, ফ্রি ফ্রম দ্য টার্মোয়েল দ্যাট ক্যান অ্যারাইজ ফ্রম ইন্টেলেকচুয়াল কনফ্লিক্ট অ্যান্ড দ্য পারসুট অফ ডোমিনেন্স থ্রু অপিনিয়ন্স। হ্যাঁ, এই যে জায়গাগুলো, তারপর হচ্ছে দ্য পোয়েম অ্যাজ আ হোল এক্সপ্রেসেস আ ডিজায়ার ফর হিজ ডটার্স টু কাল্টিভেট ইনার বিউটি অ্যান্ড উইজডম রাদার দ্যান ফোকাসিং অ্যান আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স অ্যান্ড ইন্টেলেকচুয়াল সুপিরিয়রিটি। হ্যাঁ, কি বুঝতে পেরেছ? জি স্যার। জি স্যার। ওকে, তারপর কি হচ্ছে?
এবার তিনি বলছেন, হ্যাভ আই নট সিন দ্য লাভলিয়েস্ট উইম্যান বোর্ন আউট অফ দ্য মাউথ অফ প্লেন্টিস হর্ন। প্লেন্টি মানে কি? প্লেন্টিস হর্ন মানে প্রাচুর্যতা না, এবং সুন্দর বিউটি নিয়ে জন্মাতে আমি দেখি নাই? আমি কি দেখি না? দেখো প্রশ্ন, হ্যাঁ, যে হ্যাভ আই নট সিন দ্য লাভলিয়েস্ট উইম্যান বোর্ন আউট অফ দ্য মাউথ অফ প্লেন্টিস হর্ন, আমি কি এরকম জন্মাতে দেখি নাই? অ্যান্ড বিকজ অফ আর অপিনিয়নেটেড মাইন্ড, শুধু নিজের আত্মকেন্দ্রিক চিন্তাভাবনার জন্যই, বার্টার দ্যাট হর্ন অ্যান্ড এভরি গুড, তার যত ভালো গুণ ছিল, তার যত হর্ন ছিল, হর্ন মানে ইন্টালেকচুয়ালিটি, জ্ঞান, বুদ্ধি, এগুলো সে বিনিময় করে ফেলেছে শুধু তার অপিনিয়নেটেড মাইন্ড বা ফিজিক্যাল বিউটি দিয়ে। বাই কোয়াইট নেচার আন্ডারস্টুড, দেখো, ফর অ্যান ওল্ড বিলোজ ফুল অফ অ্যাংরি উইন্ড, হ্যাঁ, এবং তাদের অবস্থা কেমন হয়ে গেছে? সেই খালি কলসি বাজে বেশির মতো, ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে বলছে কি, দেখো এই জায়গাটা যদি আমি বলি যে শুধু আমি দেখেছি কি, যারা অনেক প্লেন্টি নিয়ে জন্মিয়েছিল কিন্তু শুধু অপিনিয়নেটেড মাইন্ডের জন্যই তাদের কি হয়ে গেছে, তাদের ওই সেই অ্যাংরি মানে ওল্ড বিলোস ফুল অফ অ্যাংরি উইন্ডস, মানে কি বিলো মানে বুঝি তো, কামারের যে হাঁপড় বলা হয়, যেখান দিয়ে বাতাস দেওয়া হয়, ওটা যত পুরনো হয়ে যায় তত সাউন্ড হয় বেশি কিন্তু বাতাস হয় কম, ঠিক আছে? তাই এখানে সেটা বলা হচ্ছে, দেখো যে দেখো, দ্য স্পিকার ল্যামেন্টস সিং আ বিউটিফুল উইমেন, দেখো, বোর্ন আউট অফ দ্য প্লেন্টিস মাউথ অফ দ্য প্লেন্টিস হর্ন, ওয়েস্টিং হার ব্লেসিং অ্যান্ড পটেনশিয়াল, যে নষ্ট করা, বার্ডার মানে কি নষ্ট করা, ওয়েস্ট করা, তার সেই প্লেন্টি নষ্ট করেছে, ডিউ টু অ্যান অপিনিয়নেটেড মাইন্ড ট্রেডিং হার ন্যাচারাল গিফটস, তাই তো, তার যে ন্যাচারাল গিফট সেটাকে ট্রেড করে, মানে কি বিনিময় করে সে এক ওল্ড বিলো এনেছে যেটা হচ্ছে অ্যাংরি উইন্ডে ভর্তি। তার মানে কি, দ্য স্পিকার অবজার্ভ আ উইমেন ওয়ার্কস এক্সট্রাঅর্ডিনারি বিউটি ইমপ্লাইং শি পজেস আ ওয়েলথ অফ ন্যাচারাল গিফটস অ্যান্ড ব্লেসিং সিম্বলাইজড বাই প্লেন্টিস হর্ন, এগুলোকে সে কী করেছে, নষ্ট করেছে। বলছে বিকজ অফ আর অপিনিয়নেটেড মাইন্ড বার্টার দ্যাট হর্ন অ্যান্ড এভরি গুড, এভরি গুড মানে যত ভালো জিনিস আছে সব কিছুকে সে কী করে ফেলেছে, বার্টার করেছে, বিনিময় করে ফেলেছে, তাই তো, দ্যাট ট্রেড করে ফেলেছে। দ্য স্পিকার বিলিভস দ্যাট দিস উইমেন্স স্ট্রং অপিনিয়ন্স অ্যান্ড পটেন্সিয়ালি আনইয়েল্ডিং নেচার কজ হার টু ডিসরিগার্ড অ্যান্ড ইভেন ট্রেড অ্যাওয়ে হার ইনহেরেন্ট বিউটি অ্যান্ড আদার পজিটিভ কোয়ালিটিস দ্যাট আর ভ্যালুড বাই দোজ হু আর মোর রিজার্ভ অ্যান্ড জেন্টেল। তার মানে যারা হচ্ছে রিজার্ভ, যারা হচ্ছে জেন্টেল, তারাই কিন্তু তাদের এই পটেন্সিয়াল বিউটিগুলোকে ধরে রাখে। বাকি যারা অতিমাত্রায় নিজের মানে মতামত দিতে যায়, অতিমাত্রায় যারা নিজেকে প্রকাশ করতে যায়, তারা আসলে তাদের এই স্ট্রং অপিনিয়নের জন্য তাদের এই ভালো গুণগুলো নষ্ট করে ফেলে। এই যে দেখলাম একটা ফেসবুকে ভাসতেছে একটা ভিডিও, আন্দোলনের সময় আন্দোলন করছে না কি করছে, একটা মেয়ে খুব গালাগালি করছে পুলিশদের, দেখছো না? জি স্যার। তো এরকম, তাই বলছে ফর অ্যান ওল্ড বিলোস ফুল অফ অ্যাংরি উইন্ড, এর মানে কি, দ্য স্পিকার ইউজেস দ্য ইমেজ অফ অ্যান ওল্ড ব্রোকেন বিলোস দেখো ফিল্ড উইথ অ্যাংরি উইন্ড টু রিপ্রেজেন্ট দ্য নেগেটিভ কনসিকুয়েন্স অফ আর স্ট্রং অপিনিয়ন্স অ্যান্ড পটেন্সিয়ালি ভায়োলেটেড, দেখো সরি ভোলাটাইল ইমোশন, যে ইমোশনের কোনো ঠিক নেই, সে আজকে আছে ইমোশনাল অ্যাংরি হয়েছে, পরে ধ্বংস হয়ে যাবে। দ্য বিলোস আর টুল ফর জেনারেটিং অ্যান্ড কন্ট্রোলিং এয়ার, হ্যাঁ, বিকামস আ সিম্বল অফ ডিস্ট্রাকটিভ ফোর্স। দেখো এখানে বিলো কিসের প্রতীক, দেখো বিলোস বিকাম আ সিম্বল অফ ডিস্ট্রাকটিভ ফোর্স অফ আর আনকন্ট্রোল ফ্যাশন। দেখো বিলোটাকে আমরা একটু দেখে আসি, হ্যাঁ, দেখছো কিনা সবাই? কখনো কামার এরিয়াতে গেছো? কামার দেখছো? জি স্যার। না। গেছি। ও বাবা, এটা হলো এই যে এটা, হ্যাঁ, এই যে এখানে দিয়েছে, এই যে এরকম, এটা এটা চাপ দিলে পারে এখান দিয়ে বাতাস এইখানে যায়, দিয়ে আগুনটা জ্বলে ওঠে ভালো। এই যে এখানে, এই যে এটা হচ্ছে বিলো, এই যে এটা হচ্ছে হ্যান্ড বিলো, আর একটা হচ্ছে বড় ব্ল্যাক স্মিথের ওখানে কামারদের ওখানে থাকে। এই যে এখানে বাতাস দিচ্ছে, এখানে আগুন জ্বলতেছে, হ্যাঁ, এই যেটা হচ্ছে বড় বিলো, এই যে বিলোগুলো। তো যাই হোক, তাই বলছে বিলো যত ওল্ড হবে তত বেশি অ্যাংরি উইন্ড হবে। তাই বলছে দেখো ফর অ্যান ওল্ড বিলোস ফুল অফ অ্যাংরি উইন্ড, ওইরকম হয়ে লাভ নাই, হ্যাঁ, যে মানে খুব উত্তেজনা কিন্তু ভিতরে কিচ্ছু নাই, এরকম হওয়া যাবে না। তার বলছে কি, কনসিডারিং দ্যাট, অতএব এই সব কিছু বিবেচনা করে, দিয়ে আরেকটা কি বললাম, সব কিছু বিবেচনা করে, অল হেট্রেড ড্রিভেন হেন্স, সব ঘৃণা মন থেকে
তাড়িয়ে ফেলতে হবে, ঠিক আছে? তো কোনো ঘৃণা রাখা যাবে না কারোর জন্য। কারণ কি, দ্য সোল রিকভার্স র্যাডিক্যাল ইনোসেন্স। যখন কেউ তার মন থেকে ঘৃণা সরিয়ে ফেলে তখন তার সোলটা আবার র্যাডিক্যালি ইনোসেন্ট হয়ে ওঠে। ঠিক যেমন করে শিশু থাকে একজন মানুষ, শিশু থাকলে যেমন আমরা কি শিশুদের মধ্যে কি কোনো ঘৃণা আছে আসলে, বলো তো? তারা একসাথে মারামারি করতে না করতে স্যার, আবার না পরক্ষণে স্যার, আবার খেলা করবে, তার মানে তারা মনে রাখে না। তাহলে ওরকম আমাদের সোলটাও ঠিক এরকম রিকভার করে ফেলবে, হ্যাঁ, সেই র্যাডিক্যাল ইনোসেন্স, অ্যান্ড লার্নস, এবং শেষ পর্যন্ত শিখে নিবে দ্যাট অ্যাট লাস্ট দ্যাট ইট ইজ সেলফ ডিলাইটিং, সেলফ অ্যাপিজিং অ্যান্ড সেলফ অ্যাফ্রাইটিং। তাই তো, যে নিজের ভিতরে ঘৃণা না থাকাটা হচ্ছে কি আত্মসন্তুষ্টির ব্যাপার, আত্ম মানে কি বলবো, অ্যাপিজিং মানে শান্তির ব্যাপার একটা, হ্যাঁ, এবং সেলফ অ্যাফ্রাইটিং। দেখো আমরা যদি একটু এই জায়গাটা বলি তাহলে কি বোঝাবে, অ্যান্ড দ্যাট ইটস ওন সুইট উইল ইজ হেভেন্স উইল, এবং নিজের ইচ্ছাটাকেই তখন হেভেনের ইচ্ছা বলে মনে হবে। মানে তুমি সবসময় তখন মানুষের জন্য ভালো কিছু চাইবা, ঠিক আছে? তো কারণ কারোর প্রতি তোমার কোনো ঘৃণাবোধ থাকবে না তার কারণে। দেখো বলছে হোয়েন হেট্রেড ইজ রিমুভড দ্য সোল রিগেন্স ইজ অরিজিনাল ইনোসেন্স, হ্যাঁ, সেই ছোটোবেলার মতো, অ্যান্ড ফাইন্ড জয় অ্যান্ড পিস ইন ইট সেলফ। ওই যে সেলফ অ্যাফ্রাইটিং, সেলফ অ্যাফিজিং, এটা বলছে আলটিমেটলি অ্যালাইং ইটস উইথ আ হায়ার পাওয়ার অ্যান্ড ডিভাইন উইল। হ্যাঁ, তখন মনে হবে তুমি একটা ডিভাইন উইল যেন পেয়ে গেছো। তারপরে দেখো দ্য সোল রিকভার্স। তাহলে ইফ অল হেট্রেড ইজ ব্যানিশ ফ্রম দ্য সোল, হেট্রেড ইজ অ্যাজ আ করাপশন ইজ রিমুভাল অল দ্য সোল টু রিটার্ন টু আ স্টেট অফ পিউরিটি অ্যান্ড ইনোসেন্স। এবং একসাথে জেনে যায় যে দ্য সোল ডিসকভার ইনার জয়, তাই তো, সেলফ সাফিসিয়েন্সি অ্যান্ড কেপেবল অফ বোথ ডিলাইটিং ইন ইট সেলফ অ্যান্ড ফাইন্ডিং পিস অ্যান্ড ইভেন ফেস ফিয়ার উইদাউট এক্সটার্নাল ভ্যালিডেশন। হ্যাঁ, মানে সে যে কোনো ভয়কে ফেস করতে পারবে, কোনো রকম আলাদা সাহস বা ইয়া লাগবে না, কারণ সে মনের দিক থেকে সাহস। সেলফ অ্যাফ্রাইটিং মানে কি সেলফ কারেজ, সেলফ অ্যাপিজিং মানে কি সন্তুষ্টিবোধ, সেলফ ডিলাইটিং মানে কি আনন্দ বা জয়। হ্যাঁ, এই সব কিছু সে তখন মন থেকে পেয়ে যাবে। অ্যান্ড দ্যাট ইটস ওন সুইট উইল ইজ হেভেন্স উইল, তখন মনে হবে কি ইজ দ্য সোলস নেচারাল অ্যান্ড গুড ডিজায়ার। তখন এই সোল যা চাইবে মনে হবে যেন এগুলোই যেন কি ডিভাইন উইল, মানে স্বর্গ থেকে আসা উইল। হ্যাঁ, দেখো অ্যাজ অ্যালাইন্ড উইথ আ হায়ার পারপাস অর ডিভাইন উইল, তার মানে কি বলছে, হারমোনিয়াস রিলেশনশিপ বিটুইন দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য ইউনিভার্স। ইউনিভার্স এবং ইন্ডিভিজুয়ালের মধ্যে একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে যখন তুমি তোমার মন থেকে সকল ঘৃণা দূর করে ফেলবা, ঠিক আছে? তো সুতরাং she can, though every house call, দেখো should call and every windy quarter howl or every billows burst। দেখো এইটুকু হচ্ছে কি আমাদের নেগেটিভ চিন্তা, বলছে she can be still happy, মানে সে তাও খুশি থাকতে পারবে বা সুখে থাকতে পারবে কি সত্ত্বেও, বলো, চারিদিক থেকে এভরি ফেস শুড স্কাউল, তার দিকে প্রত্যেকে হিংসা করে তাকাবে। স্কাউল মানে কি হিংসাত্মক দৃষ্টিতে তাকানো। এভরি উইন্ডি কোয়ার্টার হাউল, এবং প্রত্যেকটা কোয়ার্টার মানে প্রত্যেক জায়গাতে মানুষ যখন তার দিকে হিংস্রভাবে গর্জন করে তাকে ধ্বংস করতে চাইবে। অ্যান্ড এভরি বিলোস বাস্ট, এবং তার নামে যখন মানুষ কুৎসা রটাতে চাইবে, এমন কিছু দুর্ভাগ্য সত্ত্বেও যে সবাই তার হিংসা করবে, সবাই তাকে ধ্বংস করতে চাইবে, সবাই তাকে ঘৃণা করবে, এত কিছু সত্ত্বেও সে খুশি থাকতে পারবে। কারণ কি, কারণ সে মনে কারো প্রতি ঘৃণা প্রদর্শন করে না, এই কারণে সে খুশি থাকবে। কি কথা বোঝা গেল? হ্যাঁ, জি স্যার। এখানে জি স্যার। কি বলতে চাচ্ছে এভরি ফেস কাউল, এভরি ফেস ইত্যাদি আসলে কি বলতে চাচ্ছে, মানে সব দিক থেকে যত ধরনেরই খারাপ কিছু তার জন্য আসুক না কেন, এটা বলতে যাচ্ছে। দেখো যে এক্সপ্রেস আ উইশ ফর দ্য ডটার টু মেনটেন আর হ্যাপিনেস, এটা মানে কি দেখো দ্য লাইন এমফাসাইজ দ্য হোপ দ্যাট দ্য ডটার ক্যান রিমেন আনরাফোল্ড ইভেন পিপল আর অ্যাংরি অ্যান্ড ডিসপ্লিজ উইথ হার। মানে স্কাউল মানে কি তার প্রতি মানে রাগ করা, হিংসা করা, মানে তার প্রতি অসন্তুষ্ট থাকা। অ্যান্ড এভরি উইন্ডি কোয়ার্টার হাউল মানে কি দ্য ডটার শুড বি এবল টু স্টে কাম কম্পোজ ইভেন হোয়েন ফেস হার্ডশিপ অ্যান্ড স্টর্ম ইন লাইফ, মানে হার্ডশিপ, তাই তো, সবাই যখন উইন্ডে কোয়ার্টার মানে কি ঝড় আসা, এই ঝড় মানে কিন্তু আর ওই তোমার ওই যে ন্যাচারাল ঝড় এটাকে বোঝাচ্ছে না, মানে কষ্ট দুঃখ এইগুলো। অ্যান্ড এভরি বিলোস বাস্ট, এটা মানে কি যখন সবাই দেখো ইন দ্য ফেস অফ কেওস অ্যান্ড ডিস্ট্রাকশন, হ্যাঁ, তখনও সে কী করতে, দ্য ডটার শুড বি এবল টু মেনটেন আর হ্যাপিনেস অ্যান্ড ইনার পিস, সে তার হ্যাপিনেস এবং ইনার পিস মেনটেন করতে পারবে। কি কথা বুঝতে পেরেছ? তো এইভাবে তিনি দেখতে পারেন যে কোনো পরিস্থিতি হোক না কেন, দ্য লাইন এক্সপ্রেসেস অফ প্রেয়ার ফর দ্য ডটার্স ইনার স্ট্রেংথ অ্যান্ড অ্যাবিলিটি টু ফাইন্ড হ্যাপিনেস অ্যান্ড সেরেনিটি রিগার্ডলেস অফ এক্সটার্নাল সার্কামস্টেন্সেস। মানে বাহ্যিক পরিস্থিতি যেমনই হোক না কেন সে শান্তি এবং শান্ত থাকতে পারবে সকল পরিস্থিতিতে, ঠিক আছে? তাহলে এই প্যারাফ্রেজগুলো একটু পড়ে নিবা তোমরা, ঠিক আছে?
जी सर। আচ্ছা, এটা আমরা তো লাস্টে নাকি, এবার আর আছে নাকি? লাস্ট। এবার মেয়ের বিয়ের কথা ভাবতেছে, হ্যাঁ, যে মেয়েকে তো না আমি নাই মানুষ করলাম ঠিক মতো করে, ঠিক আছে, তো আমি নাই আমার বাড়িতে মেয়েকে রক্ষা করে রাখলাম, কিন্তু মেয়ে তো পরের বাড়িতে যাবে নাকি, তখন কিভাবে আমার মেয়েকে আমি রক্ষা করবো? মানে একদিকে তো মেয়ে তার কাছে থাকাকালীন টেনশন যে কিভাবে কি মানুষ করা যায়, কিভাবে কি করা যায়, এখন হচ্ছে পরবর্তী টেনশন কি? তার বিয়ে নিয়ে। হ্যাঁ, তার বিয়ে নিয়ে টেনশন। বলছে অ্যান্ড মে হার ব্রাইডগ্রুম ব্রিং হার টু আ হাউস, হ্যাঁ, বলছে তার ব্রাইডগ্রুম মানে তার বর তাকে এমন একটা বাসায় নিয়ে যাক হোয়ার অল ইজ অ্যাকাস্টমড অ্যান্ড সেরিমোনিয়াস, যেখানে সবাই কি মোটামুটি কাস্টম মেনে চলে, যেখানে ধর্ম মেনে চলে। সেরিমনি বলতে এখানে ধর্মীয় ব্যাপারগুলোকে বোঝায়, তাই তো? সবাই তো এরকমই চায় না, সবাই চায় না যে তার মেয়ের এমন একজন ধর্মভীরু মানুষের সাথে বিয়ে শাদী হোক, চাই কি না? হুম, जी सर। জি স্যার। আমাদের মাঝে যেমন নামাজি হবে নাকি, সৎ হবে, এরকম আর কি বিষয়টা। তাই বলছে দেখো, এক্সপ্রেসিং আ উইশ ফর দ্য ডটার টু ম্যারি ইনটু আ হোম হোয়ার ট্রেডিশন অ্যান্ড এস্টাবলিশ রিচুয়ালস আর ভ্যালুড, ইমপ্লাইং আ ডিজায়ার ফর আ স্টেবল কালচার অ্যান্ড পারহ্যাপস ইভেন অ্যারিস্টোক্রেটিক লাইফ। হ্যাঁ, তাহলে বলছে দেখো এটা মানে কি, দ্যাট দেখো আ উইশ ফর দ্য ডটার টু ফাইন্ড আ সুটেবল হাজব্যান্ড হু উইল প্রোভাইড হার উইথ আ হোম, এবং এটা দিয়ে কি বলছে, দ্য ফ্রেজ সিগনিফাইস আ ডিজায়ার ফর আ হোম দ্যাট ইজ রুটেড ইন ট্রেডিশন অ্যান্ড রিচুয়াল। অ্যাকাস্টম মানে কি, তারা কাস্টম মেনে চলে, যাদের ভিতরে সেন্স অফ ফ্যামিলিয়ারিটি, রুটিন অ্যান্ড এস্টাবলিশ ওয়ে আছে। সেরিমোনিয়াস মানে কি, যারা সবসময় কী করে, দেখো যারা ফর্মাল রিচুয়ালস এবং কাস্টমকে মূল্য দেয়, হ্যাঁ, পটেনশিয়াল ইন্ডিকেটিং আ সেন্স অফ সোশ্যাল স্ট্যান্ডিং অ্যান্ড ট্রেডিশন। অতএব পুরো কবিতাটা বলতে কী বোঝানো হচ্ছে, দেখো সিম্বলিজম কি, হাউস কি নির্দেশ করছে, হাউ ইট কুড রিপ্রেজেন্ট আ স্টেবল সিকিউর অ্যান্ড ট্রেডিশনাল এনভায়রনমেন্ট হোয়ার কাস্টম অ্যান্ড সেরিমনিস কুড সিম্বলাইজ দ্য ভ্যালুস, মূল্যবোধ অ্যান্ড ট্রেডিশন অফ আ পার্টিকুলার সোশ্যাল ক্লাস অর কালচারাল ব্যাকগ্রাউন্ড, নাকি মানে যে যে সমাজে থাকবে সেই সেই সমাজের একটা মূল্যবোধ আছে, নীতি নৈতিকতা আছে, সেগুলো যাতে সেই সেই পরিবারের মানুষও মেনে চলে, সাথে সাথে আমার মেয়েও যেন সেগুলো মেনে চলে। এছাড়া সে যদি নিজের মতো করে চলতে চায়, নিজের মতো করে চলতে চায়, তাহলে কি হবে, আজকে যে অবস্থা চলতেছে সমাজে, এরকম সমাজের অবস্থা তৈরি হবে। কি কথা বুঝতে পেরেছ? जी सर। সুতরাং তিনি বলতে চাচ্ছেন যে ইয়েটস ডিজায়ার ফর আ ট্রেডিশনাল হোম রিফ্লেক্টস হিজ ওন কালচারাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড হিজ হোপস ফর হিজ ডটার ফিউচার উইদিন আ সোসাইটি দ্যাট ভ্যালু ট্রেডিশন অ্যান্ড সোশ্যাল স্ট্যান্ডিং। মানে সামাজিক নীতি নৈতিকতাগুলোকে যদি আমরা ঠিকমতো মেনে না চলি, তাহলে সমাজের যে ক্ষতিকর দিক সেগুলো হওয়ার সেটা হতেই থাকবে। হ্যাঁ, এই কথাটা এখানে কিন্তু বলা হয়েছে। ওকে, তাই বলছে যে মে হার ব্রাইডগ্রুম ব্রিং হার টু আ হাউস হোয়ার অল ইজ অ্যাকাস্টমড অ্যান্ড সেরিমোনিয়াস ফর অ্যারোগেন্স অ্যান্ড হেট্রেড আর দ্য ওয়ার্ডস পেডেলড ইন থরোফেয়ার্স। মানে অ্যারোগেন্স আর হেট্রেড হচ্ছে অনেকটা ওই ওয়ার্ডসের মতো, যেগুলো মানুষ কি করে, পেডেল করে বেড়ায়। পেডেল মানে বুঝো তো, পেডলার বুঝো, পেডলার যারা হচ্ছে হাঁক মেরে জিনিস বিক্রি করে না গ্রামে গ্রামে, এই ডিম, जी सर। এই মাল, শাক, এই সবজি যারা বিক্রি করে, তো ওই রকম। তাই বলছে ঠিক যাদের মধ্যে ঘৃণা থাকবে, অ্যারোগেন্স থাকবে, তারা অনেকটা ওই ওই পেডলারদের মতো করে কি করবে, অন্যের নামে দুর্নাম করে পারে না। বিশেষ করে গ্রামে অঞ্চলে দেখা যায় মেয়েরা যদি বসে কোথাও গল্প করতে, কি করে তারা, কি অধিকাংশই নিজেদের প্রশংসা করে, অন্যের প্রশংসা করে না, অন্যের নামে দুর্নাম করে, কোনটা বলো তো? দুর্নাম করে। তাহলে ওইটা হচ্ছে তারা মানে এইভাবে, এটা মানে কি, এটা মানে হচ্ছে অন্যের বাড়িতে গিয়ে যেমন মানুষ মাল বিক্রি করে, ওই যার মধ্যে ট্রেডিশন নাই, ভ্যালু নাই, সে কি করে, অন্যের বাড়িতে গিয়ে আরেকজনের নামে দুর্নাম করে বেড়াই, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তাই বলছে দেখো যে অ্যারোগেন্স অ্যান্ড হেট্রেড আর কমন অ্যান্ড রেডিলি অ্যাভেলেবল ইন দ্য এভরিডে ওয়ার্ল্ড লাইক গুডস বিং সোল্ড অন দ্য স্ট্রিট। হ্যাঁ, রাস্তায় মালামাল বিক্রি করার ব্যাপারে যেমন হয়, ওইরকম হেট্রেড এবং ঘৃণা হচ্ছে কি এরকম একটা সাধারণ বিষয়, যেখানে আমরা পাবলিক প্লেসে কি করি, অন্যের নামে দুর্নাম করি, অন্যের নামে ঝগড়া করি, যে উপস্থিত নেই তার মানে যে উপস্থিত তার প্রশংসা করি, আর যখন সে অনুপস্থিত হয় অমনি তার নামে দুর্নাম শুরু করে দিই। তো এরকম ব্যাপারটা বলছে দিস এস্টাবলিশেস দ্যাট অ্যারোগেন্স অ্যান্ড হেট্রেড আর নট জাস্ট অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট শুধু কনসেপ্টই না, এটা মানুষের মধ্যেই আছে, বাট রেদার থিংস দ্যাট আর অ্যাক্টিভলি ট্রেডেড অ্যান্ড অ্যাভেলেবল। হ্যাঁ, যেটা সহজেই একজনের কাছ থেকে আরেকজনের কাছে দেওয়া যায়, ঘৃণা, হিংসা, বিদ্বেষ এগুলো দেওয়া যায়। হ্যাঁ, তাই বলছে পেডেলড ইন থরোফেয়ার্স মানে কি, ওই পাবলিক প্লেসে যেগুলো বিক্রি করে বেড়ানো হয়। দ্য ইউজ অফ থরোফেয়ার্স মিনস মেন রোডস অ্যান্ড পাবলিক প্লেসেস। দিস নেগেটিভ কোয়ালিটি, তার মানে হলো এই যে হেট্রেড, তাই তো অ্যারোগেন্স, এগুলো হচ্ছে এরকম কমন মালের মতো,
যেগুলো সহজেই পাওয়া যায় যে কোনো জায়গাতে, হ্যাঁ, লাইক গুডস বিং সোল্ড অন দ্য স্ট্রিট। তার মানে কি? তার মানে হচ্ছে হি বিলিভ দ্যাট অ্যারোগেন্স অ্যান্ড হেট্রেড আর হার্মফুল অ্যান্ড ওয়াইড স্প্রিড। ওয়াইড স্প্রিড মানে কি? যেটা সহজেই ছড়িয়ে পড়ে, একজন মানুষ আর একজন মানুষের কাছে গিয়ে অন্যের নামে কুৎসা রটাতে পারে, বিদ্বেষ রটাতে পারে, এটা বলতে চাচ্ছে। এটা কি তিনি চাচ্ছেন যে তার মেয়ে করুক? হুম, না স্যার। তাই বলছে যে yet wishes for his daughter to be free from these negative qualities and he believes that innocence and beauty can only be found in a world that values custom and ceremony। যেখানে কাস্টম এবং সেরিমনিকে ভ্যালু করা হয় সেখানে আসলে এগুলো পাওয়া যাবে, অন্য কোথাও না। অন্য কোথাও গেলে পারে কি কি হবে? সবাই ওরকম দুর্নাম রটিয়ে বেড়াবে, অন্যের নামে ঈর্ষা করাবে, ঘৃণা করবে, এরকম। তাই বলছে হাউ বাট ইন কাস্টম অ্যান্ড ইন সেরিমনি আর ইনোসেন্স অ্যান্ড বিউটি বর্ন। হ্যাঁ, যে কাস্টম এবং সেরিমনির মধ্যেই আসলে ইনোসেন্স এবং বিউটির জন্ম নেয়, তাই তো? যে পরিবারে প্রথা মানে, যেখানে ধর্মীয় সেরিমনি বা সামাজিক রীতিনৈতিকতা মানে, সেখানেই আসলে ইনোসেন্স এবং বিউটির জন্ম হয়। কারণ কি? সেরিমনিস আর নেম ফর দ্য রিচ হর্ন। ওই যে হর্নের কথা বারবার আসছে, হ্যাঁ, মানে প্রাচুর্যের আর এক নাম হলো সেরিমনি। অ্যান্ড কাস্টম ফর দ্য স্প্রেডিং লরেল ট্রি। আর কাস্টম হচ্ছে ওই রকম ডিপ রুটেড লরেল ট্রি এর মতো, যে এক জায়গায় গঠিত থেকে সব জায়গায় তার কি প্রভাব বিস্তার করে বেড়ায়, মানে গুড ইফেক্টটাকে বিস্তার করে বেড়ায়। তাই হচ্ছে কাস্টম হলো এরকম স্প্রেডিং লরেল মতো। দেখো সব এগুলো কি মেটাফোর কিন্তু, হ্যাঁ। কাস্টমকে তুলনা করা হয়েছে কার সাথে? স্প্রেডিং লরেল ট্রি এর সাথে। আর সেরিমনিকে তুলনা করা হয়েছে রিচ হর্নের সাথে, হ্যাঁ। যে দুটো থাকলে পারে একজন ব্যক্তি কি করবে? তার প্রাচুর্যতার থেকে শুরু করে ধন সম্পদ থেকে শুরু করে নীতি নৈতিকতাও তেও সে বড় হয়ে উঠবে। অতএব এরকম কাস্টম এবং সেরিমনি মানা মানুষ চায়। তাই বলতে দেখো এটা বলতে বলছে yet wishes his daughter to find happiness and virtue in tradition and ritual ceremony and in the established values and practice of the society। অর্থাৎ দেখো দ্য রিচ হর্ন অ্যান্ড হর্ন অফ প্লেন্টি ইজ আ সিম্বল অফ অ্যাবান্ডেন্স অ্যান্ড প্রসপারিটি, তাই না? দেখো এটা কিন্তু সিম্বল। দেখো দ্য রিচ হর্ন অ্যান্ড হর্ন, দেখো সিম্বল কি বুঝতে পারছো তখন যে আসলে সিম্বল বলতে কি বোঝায়? প্রচুর পরিমাণে সিম্বলের ব্যবহার আছে, হ্যাঁ। এটা যে সবসময় আমরা মানে প্রতিষ্ঠিত সিম্বল দেখবো তা নয়, কিন্তু রাইটার হয়তো কিছু বলতে চাচ্ছে এটা দিয়ে, যেটা দিয়ে হয়তো তিনি কিছু বলতে যাচ্ছেন, হ্যাঁ। অ্যাংরি বিলো দিয়ে কিছু বলতে যাচ্ছেন, যেটা তিনি হয়তো সরাসরি বলতে পারছেন না। স্ট্রম দিয়ে কিছু একটা বলতে যাচ্ছেন, এই বলতে চাওয়াটাকেই মেনলি সিম্বল বলা হচ্ছে। তাই দেখো দ্য রিচ হর্ন অ্যান্ড হর্ন অফ প্লেন্টি ইজ আ সিম্বল অফ অ্যাবান্ডেন্স অ্যান্ড প্রসপারিটি। এটা দিয়ে কি বলছে? ইয়েটস ওয়ান্টস হিজ ডটার টু বি ব্লেসড উইথ আ লাইফ অফ কমফোর্ট অ্যান্ড রিচনেস। দেখো তারও কমফোর্ট এবং রিচনেস থাকবে, নট জাস্ট ইন ম্যাটেরিয়াল পজিশন, শুধু জাগতিকতা দিয়ে নয়, বাট অলসো ইন দ্য রিচনেস অফ ট্রেডিশন অ্যান্ড রিচুয়াল। কি কথা বুঝতে পেরেছো? তাহলে দ্য লরেল ট্রি ইজ সিম্বল অফ ভিক্টরি। আর এদিকে লরেল আবার কিসে করছে? সিম্বল অফ ভিক্টরি অন দ্য ট্রেডিশন। দ্য স্প্রেডিং লরেল ট্রি নির্দেশ করছে কি? লাইফ রুটেড ইন এস্টাবলিশ ভ্যালুজ অ্যান্ড প্র্যাকটিসেস। অতএব ইয়েটস চাচ্ছে কি? হিজ ডটার উইল ফাইন্ড হ্যাপিনেস অ্যান্ড ফুলফিলমেন্ট ইন দ্য এস্টাবলিশ কাস্টম অ্যান্ড ট্রেডিশন অফ দ্য সোসাইটি। ঠিক আছে? অতএব ইন সেন্স ইয়েটস ইজ প্রেইং দ্যাট হিজ ডটার টু বি ব্রট আপ ইন এ হোম হোয়ার অল ইজ অ্যাকাস্টমড অ্যান্ড সেরিমোনিয়াস, হোয়ার ইনোসেন্স অ্যান্ড বিউটি আর বর্ন, অ্যান্ড শি উইল বি এবল টু ফাইন্ড হ্যাপিনেস অ্যান্ড ফুলফিলমেন্ট ইন ট্রেডিশন অ্যান্ড রিচুয়াল। যেখানে সে তার সন্তুষ্টি বোধ পাবে, যেখানে তার হ্যাপিনেস পাবে, এরকম একটা পরিবার সে তার সন্তানের জন্য চাচ্ছে। সন্তান এখনো বড়ই হয়নি নাকি, তাতেই পিতার এত টেনশন, কারণ সেই টেনশনের মুখোমুখি হয়েছে বলেই। তো এই হচ্ছে মেনলি আমাদের কবিতার ব্যাপারটি। ঠিক আছে, তাহলে আমরা একটু সামারিটুকু ছোটো করে পড়ে নিই। দেখো বলছে কি? অতএব এটা হচ্ছে কি টেন্স যা পয়েন্ট, তাই তো? এখানে মেনলি ডটার এর জন্য বলা হচ্ছে কি কোশ্চেন হাউ বেস্ট টু রেইজ হিজ ডটার, মানে কীভাবে তার সন্তানকে সে ভালো মতো তৈরি করতে পারবে। কারণ কি? দো বাই 1919 দ্য ওয়ার ওয়াজ ওভার, যুদ্ধ শেষ হয়ে গেলেও ইন ইয়ারল্যান্ড ইট টার্ন নর্মাল, তখনও নর্মাল হয়নি, হ্যাঁ। সো হি পন্ডার্স হাউ শি উইল সার্ভাইভ দ্য ডিফিকাল্ট টাইমস অ্যাহেড in the politically turbulent times. The poem not only expresses the helplessness of Yeats as a father, but all fathers who had to walk through this situation. সকল ফাদারকে রিপ্রেজেন্ট করছে কিন্তু এখানে Yeats. He wants to give his daughter a life of beauty and innocence, safety and security. He further wants her to be well-mannered and full of humility, free from intellectual hatred and being strongly opinionated. ঠিক আছে তো? তারপর হচ্ছে ফাইনালি হি ওয়ান্টস হার টু গেট ম্যারিড ইনটু অ্যান অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি হুইচ ইজ রুটেড ইন স্পিরিচুয়ালিটি অ্যান্ড ট্রেডিশনাল ভ্যালুজ। দেখো এই হচ্ছে সামারিটা, মানে মূল কথাটা এখানে তুলে ধরা হলো। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে ডেভেলপমেন্ট অফ থট সহ যেগুলো আছে তোমরা একটু বাসায় পড়ে নিবা, থিমেটিক ডিসকাশনগুলো পড়ে নিবা, দেখবো ঘুরে ফিরে ওই কথাগুলোই আসবে। তার মেয়েকে নিয়ে কথা বলার সাথে সাথে তিনি আসলে তৎকালীন সময় সমাজ এগুলো নিয়েও কথা মানে ইঙ্গিত করতে চেয়েছেন যে এরকমটা হয়ে থাকে সমাজে। এগুলো আমার মেয়েকে হতে চায় না, মানে হতে দিতে চায় না, মানে এরকমটা সমাজে আছে,
যাতে আমার মেয়ে না হয়, এটা মেনলি তিনি কিন্তু বোঝাতে যাচ্ছেন। ঠিক আছে, তাহলে ওভারঅল কি ধারণা পাওয়া গেল বলো? এক কথায় বোঝা গেল যে কবি খুবই কি তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে টেনশনে। কারণ কি? চিন্তিত। কারণটা কি? কারণটা হচ্ছে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। হ্যাঁ, খারাপ। তো এই হচ্ছে ব্যাপার। তো এই কবিতাটা পড়লে আমারও একটু মনে পড়ে, আমার মেয়ে যখন হয়েছিল আমি একটা কবিতা লিখেছিলাম, আর প্রেয়ার টু মাই ডটার। ঠিক আছে, তো এরকম আর কি। তো মেয়েটা যা হোক রাখতে পারেনি, 2 বছর 3 মাসে মারা যায়। তো এরকম যে আসলে দেখো আমরা মানুষ কতদূর পৌঁছে গেছি যে প্রাকৃতিক যে সিস্টেমগুলো, সেই সিস্টেমগুলোকে আমরা করাপ্ট করে করেছি কিনা। যেমন মৌমাছি, হ্যাঁ, মৌমাছি মধু তৈরি করে, প্রাকৃতিক নিয়মে মধু তৈরি করা, আর সেই মৌমাছি এখন চাষ করে মানুষ কি করতেছে, নিজেরা তৈরি করতেছে না, চিনি টিনি দিয়ে। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, অধিকাংশ মধু দেখা যায় যে খাওয়া যায় না, এমন একটা অবস্থা। তো এখানেও কি একটা ন্যাচারাল প্রোডাক্টকে তারা পুরো মানে কি বলো, আনন্যাচারাল করে ফেলেছে, হ্যাঁ, ইমপিওর করে ফেলেছে। তাহলে মানুষ কোথায় গিয়ে ঠেকছে? তাহলে আমাদের জাগতিক উন্নয়ন হচ্ছে, হ্যাঁ, ফুলে ফেপে বড় হচ্ছি, মোটা হচ্ছি, কিন্তু শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা থেকে শুরু করে সামাজিক সুস্থতা, এগুলো কিন্তু আমরা আসলে পাচ্ছি না। কেমন একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো তোমাদেরকে ছুটি দিয়ে আজ থেকে, হবে না? কারণ তোমাদের উপস্থিতি খুব একটা ভালো না। দিয়ে দিব? স্যার আর 2 দিন পর। আর 2-1 দিন পড়ান। 2-1 দিন থাকলে হয়তো। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে এগুলো একটু পড়ে নিবা। তো আগামী ক্লাসে আমাদের পরবর্তী যে কবিতাটা আছে, কি আছে তারপর? হোম বেরিয়াল, তাই না? তাহলে জি ঈদের আগে আমরা হোম বেরিয়ালটা শেষ করে ফেলবো। তারপর ঈদের পরে থাকবে কয়টা আর? 3টা। ও দুইটা ক্লাস হলেই হয়ে যাবে পরবর্তীতে। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাইকে তাহলে ধন্যবাদ যে আমরা পড়ে ফেললাম। এখন বাকি হলো তোমাদের সামারিটা একটু পড়ে ফেলো, আর দেখি পোয়েট্রির ওটা আমি দিয়ে দিব, কারণ এই পরীক্ষাটা না হলে আমি রাইটিং স্কিলসের আছে, রিডিং স্কিলসের আছে, পোয়েট্রি শেষ হলে আমরা পার্ট সিতে চলে যাবো রিডিং স্কিলসের। ঠিক আছে, দিয়ে তারপরে আমরা প্রোজে চলে আসবো। প্রোজ হবে আমাদের শেষটা। হ্যাঁ, আশা করি আগামী 1.5 মাসের মধ্যে আমাদের হয়ে যাবে, হয়তো 1.5 মাসের মধ্যেই। বাকিটা যেন তোমরা রিভিশনের টাইম পাও। আর এদিকে যে কোশ্চেন আনসারগুলো দিচ্ছি একটু দয়া করে নিজ দায়িত্বে বাড়িতে একটু পড়ে নিবা। পরে যদি রিভিশন দিতে হয় তাহলে রিভিশনের সাথে যেন আমরা এগুলোকে চালাতে পারি। হ্যাঁ, স্যার পুরোপুরি মুখস্থ করছি না, কিন্তু এটা মুখস্থর মতো করে পড়ছি আর কি। হ্যাঁ, এখন আপাতত মুখস্থের মতো করে পড়ো, কিন্তু ভালো রেজাল্ট করতে হলে কিছু মুখস্থও করতে হবে। কারণ আমরা কি দেখবো, আমরা যারা টিচার তারা কি দেখবো তুমি ফ্রি হ্যান্ড লিখছো নাকি মুখস্থ করে লিখছো না নকল করে লিখছো, এটা কি দেখতে যাবো? নাকি ভালো কিছু লিখলেই তোমাকে নাম্বার দিব, খারাপ লিখলে তোমাকে নাম্বার দিব না, তাই নাকি? জি স্যার। তাহলে একদিকে তোমাকে শিখতেও হবে, সাথে সাথে তোমাকে ভালো মার্কেও চিন্তা করতে হবে। তুমি অনেক জানো কিন্তু তোমার রেজাল্ট খারাপ, তুমি ভালো জায়গায় তুমি সিভি জমা দিতে পারবে না, তাহলে কি তোমার কোয়ালিটি কি জায়গা মতো পোষাবে? বলো তো, তোমার না কোয়ালিটি স্যার, আছে না কিন্তু স্যার। সার্টিফিকেট নাই। তোমার কোয়ালিটি আছে, সার্টিফিকেট নাই, তাহলে তুমি জায়গা মতো পৌঁছাতে পারবে না। বা তোমার সার্টিফিকেট আছে, কোয়ালিটি নাই, তুমিও সে জায়গা মতো পৌঁছাতে পারবে না। কিন্তু সার্টিফিকেট এবং কোয়ালিটি আমাকে দুটাই বিবেচনা করতে হবে, যাতে আমি যখন সার্টিফিকেট আমার ভালো রেজাল্ট আমি যখন সামনে পেশ করব এবং আমি যখন কোয়ালিটি দেখাতে পারবো, তাহলে উভয় মিলে আমাকে তারা গ্রহণ করবে। আর সার্টিফিকেট দিয়েছি আরে বাবা ফার্স্ট ক্লাস, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে আমি কিছু পারতেছি না, ইংরেজি পারি না, বুঝি না, তাহলে ওইখান থেকেই তাড়াই দিবে তোমাকে, ভাববে নকল টকল করে পাস করতে। স্যার আমি মুখস্থ করতেছি, তার পাশাপাশি নিজে নিজে লেখার হ্যাঁ, চেষ্টাও ওই তো, করতেছি। মানে মুখস্থ থাকতে হবে এবং নিজের লেখার চেষ্টাও থাকতে হবে। হ্যাঁ, যে তাহলে পারে আলটিমেটলি তোমার ভালো রেজাল্ট হবে। কারণ অবশ্যই তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। তুমি যদি ভালো রেজাল্ট না করো তাহলে আমাদের মতো বিপদে পড়বা। আমাদের সময় তখন তো রেজাল্ট দিত না, এখন তোমাদের যা রেজাল্ট ওই অনুসারে আমাদের রেজাল্ট খুবই খারাপ। তাহলে আমাদের কোয়ালিটি থাকলেও এখন আমরা জায়গা মতো প্লেস করতে পারছি না নিজেকে, বুঝতে পারছো? এবং তৎকালীন সময় স্যাররা মার্কও দিত কম, মার্ক দিত না ভালো আমাদের সময়ে। এখন তো আমরা মোটামুটি ধরে টরে মার্ক দিই, খুব খারাপ না হলে আমরা মানে ভালো খারাপ রেজাল্ট করাই না। আর তখন আমরা এত ভালো লিখছি, হ্যাঁ, তারপরেও স্যাররা কেমন যেন নাম্বার দিত না।
আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো, পড়তে থাকো, এগুলো রিভিশন দিয়ে নিবা, হ্যাঁ? তাহলে তোমাদের যে সামারি আছে বা অন্যান্য জিনিস আছে শিট টিট সহ আগামী দিনের মধ্যে পড়ে ফেলবা, মানে আগামীকালই তো ক্লাস আছে না, তাই না? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো, ওকে, বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।